কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 5 বোন 6 ভাই। আচ্ছা, আপনি কি সবার বড় না? আমি বোনের মধ্যে 3 নাম্বার। 3 নম্বরে। আচ্ছা, তারপর? আমার আম্মা আবার বেশ গরু ছিল, আমাদের বর্গা টর্গা দেওয়া থাকতো গ্রামে। আচ্ছা, বাবা কি করতেন? আমার বাবা আকমারাই কলের এজেন্ট ছিল আর হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। আচ্ছা। আমাদের বাড়ির কাছে একটা বাঁশের সাঁকো ছিল, আমি প্রায় গিয়ে ওই বাড়ির থেকে দুধ নিয়ে আসতাম। আমি একদিন ওই বাঁশের সাঁকোর মাঝখানে এসে আমি পানিতে দুধ নিয়ে পড়ে গেলাম ওর মধ্যে, পানির মধ্যে। এখন আশেপাশে কেউ নেই, আমি পানির মধ্যে ডুবিয়ে নিচে চলে যাচ্ছি একেবারে। আবার যখন উপরের দিক উঠে আসতেছি তখন আমার মনে হচ্ছে এই বুঝি আমি বেঁচে গেলাম। আবার দেখি নিচে চলে যাচ্ছি, এভাবে মনে হয় 5-7 মিনিট। হ্যাঁ, সাঁতার জানতেন না? সাঁতার জানি না, আমি আজও সাঁতার জানি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ভাবছি আর বাঁচলাম না। পরে আমাকে আমার বাড়ির কাছে একটা লোক আমাকে উদ্ধার করে। হ্যাঁ, এটা আমার স্মরণীয় ঘটনা। জি। আবার দুষ্টু ছিলাম তো, আমাদের বাড়িতে দালান আছে, বাঁশের মই আছে, তার উপর দিয়ে আমার আব্বা আমাদের নিয়ে উপরে বসে থাকতো, ভাই বোনদের নিয়ে বসে গল্প শোনাতো। প্রতিদিনই আমাদের নিয়ে ওখানে উঠতো বিকাল বেলা, তো খুব মজা লাগতো। একদিন আব্বা বাড়িতে নেই, সেদিন আমি একাই ওখানে উঠে একেবারে মাথায় চলে গিয়েছি, এর মধ্যে হঠাৎ করে ওখান থেকে ধাপাস করে পড়ে গিয়েছি। ওই মুহূর্তে আমার আব্বা বাড়িতে ঢুকছে, আব্বা মোটরসাইকেল রেখে দৌড়ায় আমারে, ওরে আমার মেয়ে মারা গেল রে, মারা গেল রে, হই থই করে দৌড়ায় বুকে জড়ায় ধরে নিয়ে ঘরে গেল। আমার আম্মা লাঠি নিয়ে ধর ওরে মারবো, আমার আব্বা বুকে জড়ায় আলগে রাখলো। আমি উদ্ধার, মনে হচ্ছে এই চরম বাঁচা বাজলাম। মা খুব শাসন করতো? হ্যাঁ হ্যাঁ, মা শাসন করতো, আবার খুব ভালোবাসতো। আচ্ছা। আবার আর একদিন আমাদের ঘরের পিছনে বড় পেয়ারা গাছ, আমি মুড়ি খই নাড়ু নিয়ে বড় পেয়ারা গাছের মাথায় উঠে গিয়েছি। মাথায় উঠে খই আর ওই নাড়ু মুড়ি এগুলো খাচ্ছি। খাইতে খাইতে হঠাৎ করে ওই ডালেতে আমি ছুটকে পড়ে গেছি। কি করে যে আরেকটা ডাল আমি ধরে ফেললাম আমি নিজেও জানি না। পরে আস্তে আস্তে নেমে আসলাম, আমার মা বাবা কেউ জানলো না। প্রচন্ড দুরন্ত একটা শৈশব আমরা বলতে পারি, যে একেবারে দুর্দান্ত একটা শৈশব। এখনকার ছেলেমেয়েরা তো চিন্তাই করতে পারে না। যাই হোক, তারপর? প্রায় আমার মামা বাড়ি যেতাম, খুব আনন্দ হই হুল্লা, খুব মজা লাগতো। আর আমার বাবা মোটরসাইকেল নিয়ে বহু ফল মূল মাছ অনেক কিছু নিয়ে যেত। আমার মামি মামারা খুব আনন্দ করে হই হুল্লাকে রান্না বান্না খুব মজা হতো। আর আমার আব্বা যখন আসতে হয়তো আমার মা বাড়ি পুকুরে ডুব পারতাম, ঝাপাচ্ছি, আব্বা আসতেছি দৌড়ায় চলে আসতাম। আমার মামির মা, সে আমার নানি হয়, সে পান খেত, ওই খাটের নিচে পানের বাটা রেখে দিত। ওনার খাওয়া দেখতাম আমার খুব কৌতূহল, যে নানি পান খায় আসলে কি যেন, এটা কি মজার। আমি একদিন লুকায় খাটের নিচে ঢুকছি, ঢুকে ওই পান যত কিছু আছে সব মিলায় টিলায় গালে দিয়ে চাবাচ্ছি, চাবাতি চাবাতি আনন্দে আমি ভীষণ ঘুরা ঘুরতেছি। হ্যাঁ, আমি কিচ্ছু টের পাচ্ছি না, আমি দিশাহারা হয়ে পরে অনেক সময় পর আস্তে আস্তে আমার স্বাভাবিক মতো লাগলো, আস্তে আস্তে বের হয়ে আসলাম, কেউ জানলো না আমার এই ঘটনা। গিয়েছিলেন কখনো পান খেতে ওখানে? ওই তখন পান খেয়ে যে আমি দাগটা পেয়েছি, এই জীবনে আর কোনোদিন পানের পাতাও আমি মুখে দেইনি। আমার মনে হয় মাঝে মাঝে বাচ্চাদেরকে এরকম চুরি করার সুযোগ দেওয়া উচিত। টেস্ট আসলে কেমন, সারা জীবনের কখনো খাবে না। ওকে, তারপর? স্কুলে যেতাম, গান বাজনায় এগুলো খুব আগ্রহ ছিলাম। আবার এক স্বাধীনতা দিবসে গান গাইলাম, খেলা দিয়ে পুরস্কার পেলাম একটা প্লেট। হ্যাঁ, খুব আনন্দ। আমি নিয়ে বাড়িতে আসলাম, মা বাবার কাছে দিলাম। আমি যত আনন্দ পাই আমার মা বাবা অত আনন্দ পায় না। এভাবে আমার ছোটবেলার জীবনটা খুব চঞ্চল এবং বেশ আনন্দের ভিতর জীবন যাপন করতাম। আমার মা বাবারও খুব প্রিয়। আমি এভাবে লেখাপড়া করতে করতে আমার বাবা প্রায় ঢাকাতে আসতো, ঢাকাতে এসে একটা বাড়ি কেনে। ঢাকায় কোথায় বাড়ি কেনে? এই মিরপুরে। মিরপুর এরিয়াতে বাড়ি কেনে। কত সালের দিকে? 95 সালের দিকে। আসার পর এখানে আবার ভর্তি হয়ে পরে আবার ওই গানের স্কুল, মানে আবৃত্তি গান অভিনয় এসব কিছু শেখার জন্য আমিও গেলাম। ওখানে যাওয়ার পর যে সঙ্গীত একাডেমি খুলেছে তার নাম কায়সার, সে আমাদের সারেগামা শিখাতো, ওই গানের 2-1 কলি শিখাতো। যেহেতু ওই ছোটবেলাতে গান গেয়ে পুরস্কার পেয়েছিলেন, সুতরাং গানের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল। তো ঢাকা শহরে আসার পরে মনে হলো যে না, এবার একটু গানটা শিখি। গানটা শিখি। আচ্ছা। শিখতে গিয়ে ওখানে মাসখানেক শিখা হলো। কায়সার শিখাতো, ওখানে কিছু ছেলেও ছিল মেয়েও ছিল। এভাবে 1 মাসের মধ্যে দেখি ছেলেটার আমারও ভালো লাগলো। হ্যাঁ, এ আমাকে পছন্দ করেছে। 1 মাসের ভিতরে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব আসে। কত বছর বয়স তখন আপনার? তখন আমার 16 বছর বয়স। কোন ক্লাসে পড়ছেন? 10-এ। ক্লাস 10 এর দিকে পড়ছেন, তখন কায়সারই আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। বয়সের ডিফারেন্স কত ছিল? বয়সের ডিফারেন্স ছিল 10 বছর। 10 বছরের মতো ডিফারেন্স ছিল। এই গল্প আপনি আজকে আমাদের কাছে বলছেন, এগুলো কখনো মেয়ের কাছে বলা হয়েছে? ও
আগ্রহ করেনি, ও সব সময় মানসিক অস্থিরতার মধ্যে থাকে, যার কারণে ও শুনতে আচ্ছা, চায় কি না। সেই মানসিক অস্থিরতা প্রিয় শ্রোতা, আমরা তো সেটা গল্পের প্রেক্ষাপটে আবিষ্কার করবই, কিন্তু মা আজকে এমন গল্পগুলো বলছেন, তার সন্তান আজকে পাশে বসে আছে যে কখনো হয়তো বা শোনেনি, এবং তিনি হ্যালো 8920 প্রথম জীবনের রঙিন শৈশব তার মতো করে তিনি আজকে আপনাদের সাথে বলছেন। বুঝতেই পারছেন হ্যালো 8920 কতটা সম্মানিত, যে মানুষ তার জীবনের অনেক ঘটনা যেগুলো হয়তো বা একেবারে কাছের মানুষ, প্রিয় মানুষের কাছে কখনো বলে না, কিন্তু আপনাদের কাছে এসে বলে। মৌসুমী, কেমন লাগছে মার এই শৈশবের গল্পগুলো শুনতে? ভালো লাগছে? আচ্ছা, মৌসুমী ভালো লাগছে। আর প্রিয় শ্রোতা, আমরা একটু বলে নিতে চাই, আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে যার জীবনের গল্প মূলত এখানে উঠে আসবে সে হচ্ছে মৌসুমী। মৌসুমী একজন বাক প্রতিবন্ধী, তার মা তাকে সাথে করে নিয়ে এসছে তার জীবনের গল্প বলার জন্য, এবং তার জীবনের গল্পের সাথে তার মায়ের জীবনের গল্প ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং যে কারণেই আমরা তার মার জীবনের গল্পটা কিছুটা আবিষ্কার করার চেষ্টা করছি। এবং হ্যালো 8920 ইতিহাসে এই প্রথম আমরা একজন মানুষের জীবনের গল্প বলছি যিনি মূলত বলতে পারেন না, এবং তার মা তার কথাগুলো এখানে বুঝিয়ে দেবেন। মিতা, আপনি যেখানটাতে ছিলেন, কায়সার আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, তারপর? হ্যাঁ, কায়সারে আম্মা লোক পাঠালো যে বিয়ের প্রস্তাব। আমার তখন এত আনন্দ হচ্ছে, পৃথিবীর সব চাইতে বোধহয় আমি সুখী। আর এই মুহূর্তে আমার যাকে ভালো লাগলো তার সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে এত সহজে, আমি বোধহয় পৃথিবীর সব চাইতে সুখী মানুষ। মানে কায়সারকে আগে থেকে ভালো লাগতো আপনার? 1 মাস যে নাটক করলাম তখন আমারও তারকে ভালো লাগলো। জীবনের প্রথম ভালো লাগার হ্যাঁ, মানুষটাই প্রথম, কায়সার? হ্যাঁ, কায়সার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে, তাকে ভালো লাগলো। তারপর? তারপর মা রাজি না মোটেই। আমার চাচারা বলছে ভালো হবে না বোধহয়, তবে শুধু আমার বাবার সম্মতিতে বিয়েটা কায়সারদের বাড়িতেই হয়। হ্যাঁ, আচ্ছা, কোথায় ছিল কায়সারদের বাড়ি? কায়সারদের বাড়িও মিরপুরেই ছিল। ওরা ওর বাবা কায়সার ওই সময় ওই গান শেখানো ছাড়া অন্য কোনো কাজ করতো? কায়সার জামানা ছবিতে এর একটু অভিনয় আছে। বড় লোকের ছেলে, ওদের অবস্থা অনেক ভালো ছিল, বগুড়াতে জমিদারি বাড়ির ছেলে। বগুড়াতে? হ্যাঁ, আচ্ছা, ওদের বাড়ি বগুড়া ছিল, জমিদার বংশ, ওদের বাড়ি অনেক বিশাল। গিয়েছেন আপনি কখনো বগুড়াতে? আমি গিয়েছি। বগুড়া কোথায় ছিল? বগুড়া সূত্রাপুরে। সূত্রাপুরে বাড়ি ছিল, ওকে। বিয়েটা হয়ে গেল? বিয়েটা হয়ে গেল ওই বাড়িতে। তখন আমি ওখানে থাকলাম, তখন যেন আর সেই ভালো লাগতেছে না, কেমন যেন মুহূর্তের ভিতর মনে হচ্ছে ভূমিকম্প, কেমন যেন অন্যরকম হয়ে গেল সব। মুহূর্তের ভিতরে কেন এটা হবে? কায়সারকে দেখলাম, ভালো লাগলো একরকম, কিন্তু ওখানে আমার মা বাবা সবাই আমার যারা চলে আসলো, মনে হচ্ছে অন্ধকার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, হাহাকার ভিতরে কেমন লাগতেছে, সে এমন হচ্ছে কেন, এমন হচ্ছে কেন। পরে কাউসারের বাহিরের থেকে যতটা ভালো লাগলো, কাছে গিয়ে বিয়ে হয়ে অতটা ভালো লাগলো না। কেন লাগলো না? মানে কি সে করলো? আমাকে সেভাবে যেন একটা ভালোবাসার মাধ্যমে যে ভালো লাগা, এইগুলো আমার কাছে কিছু মনে হলো না। আমার তখন খুব অল্প বয়স, তারপরও মনে হলো না এরকম। মানে আপনার যে একটা প্রত্যাশা ছিল তার প্রতি, হ্যাঁ, যে একজনকে ভালো লাগলো, বিয়ে হলো, তাহলে এমন হলো কেন? মানে তখন আর কোনো আন্তরিক আমাকে ওই ভালো লাগার একটা আকর্ষণ, কাছে আসলে যেমন একটা ভালোবাসার একটা আকর্ষণ মুহূর্ত, ওই রকম কিচ্ছু না। হ্যাঁ, তার মধ্যে কি রোমান্টিসিজম অভাব ছিল? মানে থাকে না এরকম কিছু ছিল না। আচ্ছা, এমন না। ওইভাবে ভালো লাগছে, কিন্তু কাছে গিয়ে আর ওইভাবে মানে গান শেখাচ্ছে, গান শিখাচ্ছে, কথা বলতেছে, কথার দৃষ্টিভঙ্গির ভিতর ভালো লাগতেছে। তার প্রতি আবার একটা তাকানোর ভাবটা আমার কাছে খুব ভালো লেগেছিল, যে সে তাকাচ্ছে, মনে হচ্ছে আমার জন্য কত আপন। কিন্তু যখন বিয়ে হলো তখন আর সেগুলো কিছু পেলাম না তার কাছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অন্যরকম। আর ওই পরিবারে কেউ আন্তরিক ছিল না। বিশাল বড় বাসায় এক এক ভাই বোন সবাই আলাদা আলাদা রুমে থাকে, যার যার মতো দরজা আটকায় থাকে। আর আমি যে পরিবারে ছিলাম, মানে একক পরিবার, সবার মতো খুব আন্তরিক। হ্যাঁ, তো ওখানে এভাবে 1 সপ্তাহ পর আমার বড় আপা আসলো। কায়সার আমার বড় আপার কাছে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করে ফেললো, কি একটা বিয়ে করেছি, জড় পদার্থ, এটা কোনো ইয়ে না, এ কি বিয়ে করেছি, মানে এ ধরনের কথা বললো। আমার বড় আপা খুব মানসিক ভাবে খারাপ লাগলো তাকে, যে এত উৎসাহ আগ্রহ ওরা প্রস্তাব দিল, আর এই কথা বললো কেন? বড় আপা পরে ডাক্তারদের কাছে, আচ্ছা আমার বোনটার বিয়ে দিলাম, তো ওখান থেকে এরকম বলতেছে কেন? ওরা বললো ছেলেটা কেমন, যে একটা বাচ্চা মেয়ে তার সাথে বিয়ে হলো, তার বিরুদ্ধে ছেলেটাই তোমরা বিয়ে দিয়ে ভুল করেছো, ছেলেটা অত ভালো। ডাক্তারের শরণাপন্ন হয়েছিল আপনার বড় বোন? হ্যাঁ, ডাক্তারের কাছে কেন গিয়েছিল? ডাক্তারের কাছে গিয়েছিল আমার বোনের কি সমস্যা, যে তার বিয়ে হয়েছে, তার হাজবেন্ড এই কথা বলতেছে কেন? এটা কি আপনাকে সাথে করে নিয়ে গিয়েছিল নাকি উনি নিজেই? ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারটা আমি যতটুকু বুঝি যে এটা কি কোনো ফিজিক্যালি কোনো প্রবলেম ছিল আপনাদের মধ্যে? চাকরি করতো তো, ওনার অফিসের ডাক্তারের কাছে। আচ্ছা আচ্ছা, কোনো, আমি ছোট অল্প বয়সী মেয়ে তো, আমি, সে আমাকে আদর্শ ভালোবাসা, এটা কি কোনো কিছু এর ভিতর ছিল না। সে এমনি হয়তো আমাকে এমনি সরাসরি তার যতটুকু সে তার মতো করে। হ্যাঁ,
একটা জিনিস আমি বুঝতে পারছি যে একটা বয়সের একটা বিশাল পার্থক্য ছিল আপনাদের দুজনের মধ্যে। ওনার বয়স আপনার চেয়ে অনেক বেশি ছিল এবং আপনি যতটা দুরন্ত বা বয়সের কারণে যেভাবে জিনিসগুলোকে চিন্তা করতেন, উনি হয়তো আরো অন্যভাবে চিন্তা করতো। এই দুটো চিন্তার মধ্যে একটা বিস্তর তফাৎ পার্থক্য ছিল এবং যে কারণেই ওনার ব্যাপারগুলো যখন বিবাহিত মানুষ হিসেবে আপনার জীবনে আসলো তখন আপনার ভালো লাগেনি এবং আপনি যেটা প্রত্যাশা করেছেন সেটা ওনার কাছ থেকে আপনি পাননি। এটা একটা বিস্তর পার্থক্য তৈরি হয়েছে। আপনি যেভাবে চিন্তা করেছেন যে আপনার স্বামী বা আপনার স্বপ্নের পুরুষ আপনার কাছে আসবে, উনি হয়তো সেভাবে আসতো না, যে কারণেই আপনাদের সাথে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে। ব্যাপারটা কি আসলে এরকমই? জি, তখন আমার মনে হলো আমার অন্ধকার নেমে আসলো আমার জীবনে। আর আমার যে শাশুড়ি স্বাভাবিকভাবে নিতই না। আমি ওই বাড়িতে যাওয়ার পর সে কাজের লোক বাদ দিয়ে দেয়, খাওয়া দাওয়া এলোমেলো, তার ছেলে মেয়েরা খাচ্ছে আমার দিচ্ছে না। মানে ওহো। প্রথমত 1 মাস আমার হাজবেন্ড আমাকে খাবার খুলে এনে দিত। সে হলো বিয়ের রাত্রি আবার এটা বললো আমার মা খুব খারাপ, তুমি তার সাথে মিশবা না। বললাম কেন খারাপ? অনেক শাশুড়িরা কিন্তু বোরে বিষ খাওয়া মারে ফেলে, তুমি কখনো মিশবা না তার সাথে, কাজ করলেও কাজ করে তুমি আবার ঘরে চলে আসবা, আসে দরজা বন্ধ করে থাকবা। এগুলো আপনাকে বলতে আপনার হাজবেন্ড? এইগুলো বললো। তা আমার খালি এমন কেন বললো, আমার ভাই বোন কেউ আসলে দেখে যে আমি ঘরে দরজা দিয়ে বসে আছি, তো কি ব্যাপার ও দরজা বন্ধ করে দিয়ে থাকে কেন? আমার হাজবেন্ড বলছে ওইটা। আমার শাশুড়িও কখনো স্বাভাবিক ভাবে নেয় না, আসো কি কথা বলে না, খালি খুঁটা দেয়। কি বিয়ে করছে আমার রোজনে, আমার বাপ মা শোনা দিছে, এর কি দিছে, এরকম বলতো। তারপরও ভালোই ছিলাম 1 মাস। এ খাবার এনে আমারে খাওয়াই দিত, নিজের হাতেই দিত। অবশ্যই এইটা তার ভালো গুণ ছিল, তার খাবারটা নিয়ে আমারে 2-1 গাল খাওয়াই দিত নিজে হাতে। 1 মাসের মাথায় হঠাৎ করে ডাইনিং টেবিলে সে খাচ্ছে, আমাকে বলতেছে আসো। আমি গেলাম, আমারে গালে ভাত তুলে দিয়েছে নিজের হাতে, এটা আমার শাশুড়ি দেখে ফেললো। সেই দিন থেকে আমার শনি শুরু হয়ে গেল। উনি মুহূর্তের ভিতর যেখানে যত পানি, ফুটানো পানি, কাঁচা পানি আছে পুরা বাড়িতে ঢেলে দিচ্ছে, ঢেলে দিয়ে ঝাড়ু দিচ্ছে। এই ঘর বাড়ি এত নোংরা হয়েছে, কোনো কিছু দেখা না, বসে বসে খাওয়া। সে পছন্দ করলো না তার ছেলে আমারে আদর করে খাওয়া দিক। কেন? হয়তো সে চায়নি। আবার এটা বলতো যে আমি চাই না, আমি ভাঙন আসুক, এটা চাই, এরকম বলতো। আমি ঠিক জানি না এই মেন্টাল কমপ্লেক্সিটি গুলো কেন শাশুড়িদের মধ্যে থাকে এবং এটা এই যে বউ শাশুড়ির যে সমস্যাগুলো, গ্রাম বাংলার শাশ্বত সমস্যা, আমরা ঠিক জানি না। এর বিপরীতেও আমরা দেখেছি অনেক সুন্দর কেমিস্ট্রি থাকে বউ এবং শাশুড়ির মধ্যে। তবে হাজবেন্ড তার ওয়াইফকে আদর করবে, এটাই তো স্বাভাবিক। এবং সেই জায়গাটিতে শাশুড়ির এরকম গোস্বা করার বা রাগ করার যুক্তিটা আসলে কি, এটা যারা সাইকিয়াট্রিস্ট আছেন তারাই হয়তো ভালো ব্যাখ্যা করতে পারবেন। ঠিক আছে, তারপর কি হলো? তারপর ওই দিনের পরের দিনই আমার শাশুড়ি হজরের নামাজ পড়ে আর সিজদায় গিয়ে আর ওঠে না। 1 ঘন্টা সে সিজদায় রয়েছে। বাসার সবাই যার যার দরজা খুলে, কি হয়েছে আম্মা এখানে? সেদিন তার ছেলে কায়সার ওই দিনই মার সাথে কথা বললো। আমি এই 1 মাসের মধ্যে একদিনও কথা বলেনি মার সাথে। ওই দিন যখন কথা বললো মায়ের সাথে, তার ওই দিন মিল হয়ে গেল। পরের দিন থেকে কায়সার আমাকে আর ওই যে ভাতটা খাওয়ানো, ওইটা তো দূরের কথা, আমার সাথে কথাও বলে না। যখন তখন চট থাপ্পড়, কানের পর ঘুষি, এগুলো করে। তখন না আমার আরো বিপদ, যে এতটুকু সহানুভূতি ছিল ওইটাও দূর হয়ে গেল। আবার কায়সার আমারে বলতেছে যে দেখো, কখনো যদি তুমি ঘরে দুয়ারে থাকো, যেই দরজা ধাক্কাইলে বলবা যে কে, তার আগে তুমি দরজা খুলবা না, দিন হোক আর রাত হোক। হ্যাঁ, তা আমি একটা জেলখানার মধ্যে, আমার ভাই বোন কেউ আসলে একটু ওই নক করে, একটু চোখে দেখা হয়, আমি মুখ দিয়ে তাদের সাথে কথাও বলতে পারি না মন খুলে। আবার আমার মায়ের বাড়িতে আমি নিজে যাইতে পারি না, আমার কায়সারও আমার নিয়ে যায় না। গেলে আমার শাশুড়ি তার সাথে করে নিয়ে যাবে, আমি 2টা কথা আমার মায়ের সাথে ভাই বোনের সাথে বলতে পারি না, আবার সাথে করে নিয়ে আসি। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়তেছি, কারণ খাবার দেয় এমন টাইমে, আমার শাশুড়ি দুপুরের খাবার বিকেলে দেয়, ক্ষুধা মরে যায়, আর খাইতে পারি না। আমি খুব অল্প বয়সে বেশ সুন্দর ছিলাম, ওদের বাসা থেকে আমি এমন শুকায় গেলাম যেন আমার কেউ চিনতে পারে না, বলে ঝড়ের চিল। বিয়ের পরে কি আপনার হাজবেন্ড লেখাপড়া বন্ধ করে দিয়েছে? আপনি স্কুলে যান? ওখানে। হ্যাঁ, ওখানে মানে কোথায়? মিরপুরে? মানে মিরপুরে ওদের বাড়িতে যে কয়দিন থাকলাম আমার সব বন্ধ। আচ্ছা, জেলখানা ওটা। আর এরা যদি কখনো বাইরে যায়, বাইরে গেছি গেটটা তালা মাইতে আমার একলা রেখে চলে যায়, আমার সামনে কোনো খাবারও দিয়ে যায় না। একদিন ভীষণ ক্ষুধা লাগছে, ছটফট করতেছি, আবার গেটও তালা মারা। এমন সময় আমার একটা ভাই, আমার সেজো ভাই, ভাইটা খুব ছোট, ক্লাস 3-তে পড়ে, কাছাকাছি বাসা তো, ও আসছে। ওর কাছে আমি বলতেছি আমার না খুব ক্ষুধা লাগছে। ও ছোট বাচ্চা ছেলে, ও আমার একটা সেদ্ধ হাঁসের ডিম এনে দিয়ে গেল। মাঝে আমি এই স্মৃতিটা ভুলতে পারি না। আমার
ভীষণ কষ্ট লাগে। তো ওখানে আমি এমন ভাবে, আমি কি অপরাধ, আমি একটা বাচ্চা মেয়ে, অল্প বয়সী, এই বয়সে কারোর বিয়ে হয় না, এটা কৈশোরকাল, আমার ভালো লাগার কারণে আমার মতেই বিয়েটা হয়, আমার বাবা মা চাপায়নি। সেখানে আমার জীবনে এত করুণ হয়ে গেল, আমি কি করে বাঁচবো, আমি আর বাঁচতে পারতেছি না। এভাবে আমার মা বাবাও একসময় খুব কম আসে তো সেখানে কোনো আন্তরিকতা পায় না। আমার বড় ভাই একদিন আসছে, গেটের বাইরেতেই ওরা বিদায় দিয়ে দিল। আমার শাশুড়ি এমন, কায়সার বাইরে যায় কথা বললো, আমি বাইরে যায় কথা বললাম, কায়সার আমার ভাইদের ডাকলো না ভিতরে আসতে, চলে গেল, গেট তালা মেরে দিল। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তখন আমার শাশুড়ি বলতেছে, কি ব্যাপার, তোমার ভাই খাইয়ে গেল না? সে সামনে এক পিছনে এক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে খাবারটা আমি রেডি করে রাখছিলাম, আমার ভাই এক প্যাকেট কি খাবার টাবার আনছিল, ওইটা বাইরের থেকে আমার হাতে দিয়ে গেল। ভাইয়ের সাথে একটা লোক ছিল, বলছে কি, আচ্ছা তোমার বোনের বিয়ে হয়েছে তো বেশ বড় বাড়িতে, তুমি আপন বোনের বাড়িতে আসলে ভিতরেও নিল না। সে সময় আমার কষ্টটা তো আমি অনুভব করি, আমার ভাই বোন কেউ বোঝে না, মনে করে কি যে মনে হয় পাল্টে গেছে, যোগাযোগ করে না। হ্যাঁ, যোগাযোগ করে না। এমন একদিন আমি ওদের বাড়ি থেকে যে রাড্ডা বান্নেন আছে এখানে গিয়েছি, কায়সারের সাথেই গেলাম, ডাক্তার দেখানোর জন্য গেলাম। এমন সময় আমার মেজ বোন দুলা ভাই তারাও ওখানে আসছে, আমি দেখিনি তাদের, কিন্তু তারা আমার দেখেছে। দেখার পর তারা সব জায়গা গিয়ে বলল যে এত মিতা পাল্টে গেছে, ওর বড় লোকের বাড়ি বিয়ে হয়েছে, ওর শ্বশুর বড় চাকরি করে, এর জন্য কথাই বললো না, এত অহংকার যে বোনের সাথেও কথা বললো না। হ্যাঁ, ওরা আমাকে ভুল বুঝলো, কিন্তু আমি যদি তাদেরকে দেখতাম কিভাবে জড়ায় ধরতাম, কত আমার ভিতরে কত আকুতি, যে আমার ভাই বোনের একটু কাছে যায়, জড়ায় ধরি, আমার মায়ের সাথে দুইটা কথা বলি, আমার মার সাথে আমি একটু কথা বলতে পারতাম না, বাবার সাথে কথা বলতে পারতাম না। এমন সময় একদিন হলো বিছনা থেকে উঠতে পারতেছি না, আমার একটা দেবর, আমি ওরে বললাম যে কেউ একটু কথা বলতো না, ও একটু আন্তরিক ছিল, দুইটা দেবর একটু আন্তরিক ছিল। তো আমি বলতেছি আমার না খুব অসুস্থ, খুব খারাপ লাগতেছে, কি করব? তো ও বলতেছে কি যে ভাবি তুমি একটা কাজ করো, আমি বারান্দায় দাঁড়াই, বাসা তো কাছে 5 মিনিটের পথ, তুমি যাও, তোমার মা ভাই বোনের সাথে দেখা করলে তোমার ভালো লাগবে, দেখা করে তুমি তাড়াতাড়ি চলে আসবা। আর আমার মনে হচ্ছে কি আমি যদি একবার বাড়াতে পারি এখান থেকে আর ঢুকবো না, কারণ এভাবে বাঁচা যায় না, প্রচন্ড মানসিক শারীরিক যন্ত্রণা। যখন তখন কায়সার আমাকে মারতেছে, যখন তখন কিল মারতেছে, বিশেষ করে কানের পর বেশি খুশি মারত। হ্যাঁ, আমার আজও পর্যন্ত কানের সমস্যা। প্রিয় শ্রোতা, আমি এখানে আপনাদেরকে একটু মনে করাতে চাই, দেখুন মিতা যিনি আমাদের আজকে এখানে গেস্ট, তার জীবনের গল্পের সাথে তার মেয়ে মৌসুমী যিনি বাক প্রতিবন্ধী, তিনি আমাদের স্টুডিওতে আছেন, তার একটা ছবি ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে। মূলত তার জীবনের গল্প, মানে মৌসুমীর জীবনের গল্প এখানে উঠে আসবে, কিন্তু মৌসুমীর জীবনের গল্প ওঠার জন্য মিতার জীবনের গল্পের ব্যাকগ্রাউন্ড জানাটা খুবই জরুরি। মিতার জীবনের গল্পের যে ব্যাকগ্রাউন্ডে আমরা এখন রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিতার যে শৈশব, ছোটবেলা, সেটা প্রচন্ড দুরন্ত একটা শৈশব, অদ্ভুত সুন্দর একটা শৈশব। সে পেয়ারা গাছের মগডালে বসে মুড়ি মুড়কি খাচ্ছে, ওখান থেকে পড়ে যাচ্ছে, এবং এই যে দুরন্ত শৈশব, সেখানে ফ্যামিলির একটা অদ্ভুত রকমের সাপোর্ট ছিল, এবং ছেলেমেয়েরা তো এভাবেই বড় হবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম ছিল যৌথ পরিবারের। কিন্তু সেখান থেকে সে তার প্রিয় মানুষটা, ভালোবাসার মানুষটাকে পরিবারের অমতে বিয়ে করেছে, সেটা পারিবারিক ভাবেই বিয়েটা হয়েছে, কিন্তু সেই বিয়েটা হবার পরে ঠিক আমরা যেটা বলি যে নদীর মাছ কিংবা সমুদ্রের মাছ যখন অ্যাকুয়ারিয়ামে ভর্তি হয়, সেই যে অবস্থাটা হয়, তাকে চারপাশ থেকে রুদ্ধ করে ফেলা হলো। বাসার মধ্যে 24 ঘন্টা তাকে থাকতে হবে, স্বামীর অত্যাচার, স্বামীর সাথে বয়সের একটা বিশাল গ্যাপ ছিল, শাশুড়ির সাথে বনিবনা হচ্ছে না, গায়ে প্রহার করা হচ্ছে, তার মানে কি রকম একটা নিদারুণ দিনাতিপাত সে করছে, যে বলছে যে বাসা থেকে বের হয়ে গেলে আমি আর বাসায় কখনো ফিরবো না, শ্বাস নিয়ে বাঁচতে চাই, এরকম একটা অবস্থার মধ্যে আমরা রয়েছে। আমরা ফিরতে চাই আপনার কাছে আবারও, তবে তার আগে বলতে চাই আমাদের ফেসবুকের ঠিকানা, বিশেষ করে মৌসুমীকে যদি আপনি দেখতে চান, যিনি আমাদের এখানে আছেন বাক প্রতিবন্ধী, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, আপনার দেবর বলছিল যে আপনি আপনার বাসায় গিয়ে বেরিয়ে আসেন, তারপর? আমি বাসায় গেলাম আর আসিনি, সন্ধ্যা হয়ে গেছে। পরে আমার দেবরটা সন্ধ্যার সময় গেল, গিয়ে আমার বোন দুলা ভাইয়ের কাছে বলতেছে আমি ভাবিরে বলে দিয়েছি 5 মিনিটের মধ্যে দেখা করে যেতে, ভাবি আর যায় না, এখন বাসায় সবাই জেনে গিয়েছে। সে আমার দুলা ভাইকে বুঝায় টুজায় বললো ভাবি যায় না কেন, বলছে আমি যাবো না, আমার ওখানে গেলে আমি বাঁচবো না। তারপর আমার দুলা ভাই বললো না যাও। তারপর আসলাম, আসার পরে আমার শ্বশুর আমাকে ডাকলো, তুমি চলে গিয়েছো কেন, ভালো মন্দ বলে যাবা না তোমার শাশুড়িকে?
তে আমি তাকে বললাম যে এমন পরিস্থিতি আমার শাশুড়ির কাছে বলার মতো পরিস্থিতি সে মেনেই নেবে না। আমি যার জন্য আগে আমার দেবরকে বলেছি, সে আমাকে বলেছে কি যে কোনোভাবেই মা মেনে নেবে না, তুমি যাও, আমি তোমার জন্য বারান্দায় দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এখানে আসলে আমার অনেক কষ্ট, এটা কেউ দেখে না। আমার শ্বশুর আবার মোটামুটি ভালো ছিল, সে বলতেছে কি যে তুমি পরিবারের একজন সদস্য, তুমি তো ভালো মন্দ আমার কাছে বলবা, কিন্তু তার পর্যন্ত যাওয়াই যায় না। আমার শাশুড়ি ভীষণ ভাবে খেপে যায়। আমার শ্বশুরের যদি কোনো কিছু দেখি, আমার বাবার মতো সে কিছু দিতে গেলে আমার শাশুড়ি ভীষণ চিল্লায় ওঠে, ও এখন লোক আসছে না, মানে খারাপ মতো মনোভাব নিয়ে নেয়। কায়সার বলতেছে কি শোনো, ওই দিনের পর আবার বলতেছে যে দরজা নক করলে তুমি কোনোভাবেই খুলবা না। একদিন মাগরিবের পরে দরজায় শব্দ হচ্ছে, আমি তো আতঙ্ক ওই বাড়িতে, দরজা ধাক্কাচ্ছে, আমি বলতেছি কে কে কে, কোনো সারা শব্দ নাই। পরে কায়সার আসার পর বললাম যে কে যেন দরজা ধাক্কালো, আমি এত কে কে বললাম, কোনোভাবে আওয়াজ হলো না। পরে কায়সার তার মাকে গিয়ে বলে, তার মা মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে বলে, তোমার বউ তোমার নামে বদনাম দিয়েছে, তুমি নাকি রাত্রি গিয়ে তার দরজা ধাক্কাইছো। সেদিন আমার শ্বশুর ভীষণ ভাবে দুঃখ পায়, আমাকে বলতেছে তুমি আমার নামে এত বড় বদনাম দিলে, যে তুমি আমার ছেলের বউ, আমার মেয়ের মতো, এত বড় কথা তুমি কি করে বললে, আমার জীবনে এত বড় আঘাত আমি কোনোদিন পাইনি। কিন্তু এখানে আমার কিছু করার নেই, আমি তো তাকে আমার বাবার মতো শ্রদ্ধা করি। ওই পরিবারের মধ্যে আমার ওই দেবর আর আমার শ্বশুর, এই দুইজন মানুষ ভালো ছিল, কিন্তু তাদের কাছাকাছি যাওয়ার মতো, দুইটা কথার মতো সুযোগ ছিল না। এভাবে বদনাম হয়ে গেল আমার শ্বশুর ডাকটা তার মনে। এক পর্যায়ে আমি বিছনায় পড়ে যাই, উঠতে পারি না, বসতে পারি না, শুইতে পারি না, মানে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, শরীরের সাথে চামড়া ছাড়া আর কিছু নেই। সবে বরাতের দিন সেদিনে আমি কায়সারকে বললাম, আমি তো ভীষণ ভাবে অসুস্থ, আমি কি করব, আমি তো উঠতে পারতেছি না। এদিকে আমার শাশুড়ি বিরাট এক হাড়িতে 10 কেজি বুটের ডাল সেদ্ধ দিয়েছে, ওনার ধারণা যে ওইটা আমার দিয়ে বাটাবে, আমি ওইটা কি করে বাটবো। তো যার কারণে কায়সারকে আমার বলার যে আমি তো পারতেছি না, ও কায়সার কিছু করবে। কায়সার বলতেছে কি যে আমার কিছু করার নাই, তুমি অসুস্থ হলেই কি মরলেই কি, আমার কিছু করার নেই, আমার মা বাবা আছে, তুমি যাও তাদের কাছে বলো যে তুমি অসুস্থ। কারণ কায়সারের কোনো সাড়া পেলাম না। আমি গেলাম শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে বলতেছি, বাবা মা আমি খুব অসুস্থ, আমি বিছানা থেকে উঠতে পারতেছি না, আমি কি করব। ওনারাও তো চোখে দেখতেছে যে আমার কি পরিস্থিতি। শাশুড়ি কোনো জবাব দিল না। শ্বশুর কায়সারে ডাকতেছে, কায়সার কায়সার এদিকে আসো। আসার পর আমার শ্বশুর বলতেছে, কায়সার তোমার বউ মিতা নাকি অসুস্থ। বলতেছে আমি কি জানি অসুস্থ, তো আমি তো তার তালাক দিয়ে দিছি। তো তুমি তালাক দিয়ে দিয়েছো মানে? আমি 3 তালাক তার বলে দিয়েছি। কবে বলেছিল? বলে নাই, কিন্তু ওই যে মা যেমন এক রকমের কথা বলে, কায়সার ওই রকম, মানে ওনে যা উপস্থিত এই কথাটা বলে দিল। তখন আমার শ্বশুর বলতেছে, ও তোমার এই কথা বলেছে কায়সার? আমি বলছি না, এরকম কোনো কথা বলে নেই বাবা। তখন কায়সার বলতেছে ঠিক আছে এখন বলি। তখন কায়সারের বাবা বলতেছে না থাক। এমন মুহূর্তে আমার শ্বশুর বলতেছে কি আমরা ধর্মভীরু, আল্লাহকে বিশ্বাস করি, ও যখন বলে নেই এখন বলতে চাচ্ছে, তাইলে তো তোমার তালাক হয়ে গেছে, তোমার আমরা কোথায় রাখো, তুমি ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, এরকম মেয়ে, তোমার স্বামী যদি তোমার না চায় এখানে থাকবা কি করে, আমাদের বিপদ, তুমি তোমার বাবা মার বাড়ি চলে যাও। এই করে আমার কিছু জামা কাপড় দিয়ে আমার ওই দেবরটার সাথে আমার পাঠায় দেয় আমার বাবার বাড়িতে। প্রিয় শ্রোতা, এখানে সবাইকে একটু নোট করতে চাই, আমাদের সমাজে আমরা দেখেছি এই ধরনের ঘটনা অহরহ ঘটে, এবং এরকম ঘটনা যে ঘটতো না ব্যাপারটা কিন্তু তা না। একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষের মধ্যে এক ধরনের অন্ধ গোড়ামি, সেই জায়গাটা থেকে বুঝে হোক বা না বুঝে হোক এই ধরনের একটা চিন্তা মাথার মধ্যে কাজ করে যে মৌখিকভাবে যদি স্ত্রীকে 3 বার তালাক শব্দ উচ্চারণ করা হয় তাহলে তিনি তালাক হয়ে যান। এবং অনেক সময় মানুষ কোনো হিতাহিত জ্ঞান থাকে না, রেগে এই ধরনের কাজ করেন। রাগটা যখন নেমে যায় তখন তার মনে হয় যে হায় হায় কত বড় অপরাধ করেছি, কত বড় ভুল করেছি। আইন যেটা আছে রাষ্ট্রের, এবং স্পষ্টভাবে রাষ্ট্র কর্তৃক যেটা এনশিওর করা হয়েছে আমরা যতদূর জানি, সেটা হচ্ছে মৌখিকভাবে তালাক দিলে সে তালাক কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এবং এটা করার পরে যদি কোনো ধরনের অত্যাচার স্ত্রীর ওপরে করা হয় তাহলে নারী নির্যাতন আইনে তিনি তার অধিকার চাইতে পারেন এবং তিনি আইনের দ্বারস্থ হতে পারেন। আচ্ছা, আমরা আপনার কাছে আবারও ফিরে আসতে চাই। আপনাকে কাপড় চোপড় দিয়ে পাঠিয়ে দিল, তারপর পাঠিয়ে দিল। আমার ভীষণ, আমি কায়সারকে খুব ভালোবাসতাম, পাগলের মতো ভালোবাসতাম। আমার মা ওদের বাড়িতে যায়, ওরা কোনো সাড়া দেয় না, বলে কি এটা তালাক দিয়েছে হয় কি করে। আমার বাইতুল মুকাররম পাঠাইলো কায়সারের সাথে ওর বাবা মা।
বায়তুল মুকাররম হুজুরের কাছেও সম্মতি নিতে হবে, এটা তালাক যদি না হয় তাহলে আমরা হয়তো ভাবতে পারি। আচ্ছা, তো কায়সারের সাথে গেলাম, হুজুর তো সামনাসামনি দেখা দেন, আড়ালে হুজুরের কাছে কায়সার বলতেছে আমি তাকে 3 তালাক বলেছি। আর হুজুর আমাকে জিজ্ঞাসা করতেছে যে বলছে, আমি বলছি না বাবা, সে আমাকে কোনো তালাক বলে নাই, কিন্তু সে তার বাবাকে বলছে যে আমি এখন বলি। তো তখন আবার সেই ইমাম সাহেবের সামনে বলতেছে, শোনেন হুজুর, ও অস্বীকার করতেছে আমি এখন বলি। তখন হুজুর বলল থাক এই পর্যন্ত, মা আল্লাহ তোমার ভালো করবে, তুমি সবুর করো। ওখান থেকে ফিরে আসলাম, তখন আমি আমার বাবার বাড়িতে। সবুর করো মানে উনি কোন ধর্মীয় বিধান অনুসারে সেটা ব্যাখ্যা করেন যে তালাক হয়েছে কি হয়নি, কিচ্ছু বলেন? মনের বিরুদ্ধে তো কিছু হয় না, মানে কিচ্ছু বলল। ওকে, উনি বলেছে যে মনের বিরুদ্ধে কিছু হয় না। আচ্ছা, হ্যাঁ, তখন আমার ফিরে আসতে হলো। তখন মৌসুমী আমার 1.5 মাসের পেটে, মানে যে 3 মাসের মধ্যে আপনি ওখানে 3 মাস ছিলেন, সেই সময় 1.5 মাস পরে মৌসুমী আপনার পেটে চলে এসেছে, যে মৌসুমী আজকে আমাদের এখানে বসে আছে। ওকে, এই 3 মাসের পরে আপনি বাড়িতে চলে আসলেন। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে হ্যালো 8920 এমন একটি জীবনের গল্প প্রচার করা হচ্ছে যেটা সত্যি সত্যি অভাবনীয় এই অর্থে যে আমরা বলে থাকি যে কোনো মানুষের জীবনের গল্প এখানে প্রচার করা হবে যদি সেটা শিক্ষণীয় হয়। কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা ছিল যে একজন বাক প্রতিবন্ধী যিনি বলতে পারেন না, তার জীবনের গল্প আমরা এখানে কিভাবে প্রচার করব। আজকে একজন বাক প্রতিবন্ধীর গল্প হ্যালো 8920 প্রথমবারের মতো প্রচারিত হচ্ছে, এবং তিনি হচ্ছেন মৌসুমী, যার ছবিটা আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া আছে, যাকে দেখে আপনি অবাক হয়ে যাবেন। অবাক কেন হবেন সেটা আপনার ওখানে গেলেই বুঝতে পারবেন। এবং তার মা এখানে এসছেন, তার মা হচ্ছেন মিতা মূলত তার জীবনের গল্পে মৌসুমীকে যেভাবে ধারণ করেছেন, মৌসুমীর জীবনের গল্প পুরোটা এখানে প্রকাশ করবেন, এবং তিনি তার জীবনের গল্পের ছোটবেলাটা, ব্যাকগ্রাউন্ডটা, কায়সারের প্রতি তার ভালোবাসা এবং কায়সারের কাছ থেকে তার ফিরে যাওয়া, এই বিষয়টিতে ছিলেন। আমরা ছোট্ট একটা বিরতি, মানে সংবাদের বিরতির পরে ফিরে এসে মৌসুমীকে নিয়ে তার যে জীবনের যাত্রাটা শুরু হলো, মৌসুমী মাত্র 1.5 মাসের পেটে, এবং আজকে 17 বছর বয়স মৌসুমীর, এবং মৌসুমী আজকে স্টুডিওতে বসে আছে হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আজকে মৌসুমীকে দেখার জন্য এই মুহূর্তে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি মিতাকে নিয়ে, মৌসুমীকে নিয়ে, তাদের জীবনের গল্পে। হ্যালো 8920, হ্যালো 8920। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আর কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, এবং সঙ্গে রয়েছে আজকে আমাদের বন্ধু, আমরা আমাদের অতিথি বলে থাকি মৌসুমীর জীবনের গল্প মূলত আমরা এখানে প্রচার করছি। কিন্তু মৌসুমীর জীবনের গল্প তার নিজে থেকে বলা অসম্ভব, কারণ তিনি বাক প্রতিবন্ধী। তার জীবনের গল্প বলতে এসেছেন তার মা মিতা, এবং মিতা মৌসুমীর জীবনের গল্প বলতে গিয়ে তার জীবনের গল্পের কিছুটা ব্যাকগ্রাউন্ড এনেছেন, যেটা মৌসুমীর জীবনের গল্প বোঝার জন্য আপনার খুবই জরুরি। আমরা এরকম একটি পর্যায়ে ছিলাম যে সাংসারিক অনটনের মধ্যে, একেবারে অসহনীয় একটা অবস্থার মধ্যে মৌসুমী তখন পেটে এসছেন মিতার, এবং যে সময়টাতে তার স্বামী দাবি করছেন তিনি মৌখিকভাবে মিতাকে তালাক দিয়ে দিয়েছেন। আমরা এই প্রসঙ্গ থেকেই ফিরতে চাই, তবে তার আগে আপনাকে বলতে চাই হ্যালো 8920-তে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান তাহলে চলে আসতে পারেন এখানে, এবং চলে আসার জন্য নিয়ম হচ্ছে আপনাকে আমাদের এখানে ফোন করতে হবে। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলি 91156668। এখানে ফোন করার পরে আপনি আপনার সেল নাম্বার এবং আপনার নাম স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপরে আপনার জীবনের গল্প, যে বিষয়ে আপনি জীবনের গল্প বলতে চান, সেটা সারাংশ 2 মিনিটের মধ্যে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। ফেসবুকে যারা আছেন তাদের কমেন্টস দেখে আমরাও অনেক বেশি অবাক হচ্ছি, কারণ আমরা জানতাম যে আপনারা অবাকই হবেন। উপরওয়ালার নিখুঁত সৃষ্টিও মাঝে মাঝে কিছুটা হলেও দাগ কেটে যায়। আমরা আপনাদের সবাইকে বলছি আমাদের এই বন্ধু মৌসুমীকে দেখার জন্য ফেসবুকে আসার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আচ্ছা মিতা, আমরা যেখানটাতে ছিলাম আপনাকে রেখে আসলো, তখন 1.5 মাসের পেটে হচ্ছে আপনার সন্তান। তারপর বায়তুল মুকাররম থেকে আসলাম, ওখানে কোনো আশা পেলাম না। পরে আমি বাসায় এসে আমার মাকে বারবার বলি, মা কিছু করো। মা কায়সারদের বাসায় যায়, কায়সারের মা বলে কি ঠিক আছে, আমরা চিন্তা ভাবনা করে দেখি, কালকে আসবেন। আমি খুব আশা করেছিলাম যে আমার মা ভালো কোনো সংবাদ নিয়ে আসবে, কিন্তু এমনও মুহূর্তে খবর পেলাম আমার মা দেখি আসছে, খুব মুখে কান্না ভাব,
দেখে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই কোনো ভালো সংবাদ না। আমি জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে, কোনো খবর নেই? মা বলতেছে, ওর মা বললো কি, বিয়েটা তো কাঁচের গিলাস, কাঁচের গিলাস যদি ভেঙে যায় সেটা কি আর জোড়া লাগে? আমার আর কিছু করার থাকলো না। আমি তখন থেকেই আমার মা বাবা ভাই বোনের সাথে থাকি, এর ফাঁকে লেখাপড়া করি। মৌসুমী আমার পেটে, আমার মনে অনেক আশা স্বপ্ন আসে যে একমাত্র আমার বাচ্চাটা আমার অবলম্বন, তাকে আমি জীবনে সুন্দর করে অনেক বড় ভালো করে মানুষ করব, ওকে ডাক্তার বানাবো। আমি ডাক্তারের কাছে গেলে আমার ভাই কিংবা আমার মা এরাই আমাকে নিয়ে যায়। আপনার হাজবেন্ড কি জানতো যে আপনি সেই সময়টাতে কনসেপ্ট করেছেন? আমার মা তাদেরকে জানায়, তাদের তাও কোনো সহানুভূতি ভালো মন্দ কোনো কিছু সাড়া দেয় না। কাউসারও এটা জানার পরে কোনো কিছু না, বলেনি? কোনো সাড়া দেয় না। তবে আমার বোনরা বলতেছিল, তুমি এই বাচ্চাকে নষ্ট করে দাও, কোনোভাবেই রাখতে দেবে না। আমি জানি যে এটা আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন, আমি একে কোনোভাবেই হারাবো না। কারণ আমি কাউসারে পাগলের মতো ভালোবাসতাম। আমার এটা ছিল যে আমি সারা জীবন তার অপেক্ষায় থাকবো, আর আমার বাচ্চাকে আমি তেমন করে তৈরি করব। অনেক রকমের স্বপ্ন আমি আমার বাচ্চাকে নিয়ে দেখতে থাকি। প্রচন্ড মানসিক কষ্ট। আমি কাউসারদের সাথে আমাদের কোনো যোগাযোগ হয় না। এভাবে একটা হেলথের চাকরি নিই। আপনাকে কাজটা কি জোগাড় করে এটা একটা এনজিও, সেই ডাইরেক্টরকে বলি, আমি তো খুব মানসিক ভাবে ভেঙে পড়েছি, আমি কোনো কর্মের মধ্যে না থাকলে আমি বাঁচতে পারতেছি না, আমি লেখাপড়া করি, আমি এসএসসি পরীক্ষা দেবো। তো বলছে ঠিক আছে, তুমি আসে এখানে করো। ওনার সাথে যোগাযোগ করেছিলেন কিভাবে? বাসার কাছাকাছি একটা প্রজেক্ট ছিল। আচ্ছা আচ্ছা, সেই প্রজেক্টের মাধ্যমে যোগাযোগ হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মৌসুমীকে নিয়ে আমি 7 দিনের প্রশিক্ষণ দিই কাকরাইল। মৌসুমীকে নিয়ে মানে মৌসুমী তখন পেটে? মৌসুমী আমার পেটে। কিসের প্রশিক্ষণ নিলেন? ওই ফ্যামিলি মানে মা ও স্বাস্থ্য, ফ্যামিলি প্ল্যানিং এর উপরে, মা এবং শিশু স্বাস্থ্য। এনজিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এক পর্যায়ে সময় গুনায় আসলো, ভীষণ ভাবে অসুস্থ, হাসপাতালে নিয়ে আমাকে ভর্তি করা হয়। আমার মা নিয়ে ভর্তি করে, আমার শ্বশুর তখন আসে, আমার সিজার হবে। এখন ডাক্তার আমার সামনেই বলতেছে যে বাচ্চাটা আধা ঘন্টা আগে মারা গেছে, আর কিছু সময়ের মধ্যে রোগী মারা যাবে। মানে আপনাকে বলছে এটা? হ্যাঁ হ্যাঁ, মানে আমি হুইল চেয়ারে বসা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার মা পাশে দাঁড়ানো, বলতেছে বাচ্চা মারা গেছে, এখন মা মারা যাবে কিছু সময়ের মধ্যে। এর মধ্যে হুড় পার করে ডাক্তারে আমার ওটিতে ঠেলতেছে, আর আমার মা হাও মা করে কাঁদতেছে, বাচ্চা মারা গেছে। আমার ভাই বলতেছে, মা তুমি বাচ্চার জন্য কাঁদতেছো, তুমি তোমার মেয়ের জন্য কাঁদো। ওইটা বলতে বলতে আমি আর আমার কোনো জ্ঞান নেই, আমার নিয়ে গেল ওটিতে, প্রেসার মাপতেছে আর বলতেছে যে উনি ওই ভদ্রলোকটা কে, দেখতে শুনতে খুব সুন্দর। তো মানে আপনার হাজবেন্ড? না, আমার শ্বশুর। আচ্ছা, শ্বশুর এসেছিল। ডাক্তারে বলতেছে তোমার কে হয়? শ্বশুর। হ্যাঁ, বলছে আপন শ্বশুর। বলছে হ্যাঁ। বলতে বলতে আমার আর জ্ঞান নাই, ওনারা আমার ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছে। আর কোনো ঘটনা আমি জানি না। 3 দিন পর যে ডাক্তার আমাকে সিজার করেছে, সে বলতেছে কি যে তোমার কি হয়েছে জানো? আমার কিছু মনেই আসতেছে না আমার কিছু হয়েছে কিনা, যে তোমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। এরকম আমার সেন্সে কিছু কাজ করতেছে না, মাথা উনি যে বলতেছে আমার মাথা কাজ করতেছে না। তো আমার মা কেউ আমার কাছে আসতে দেয় না, আমার এমন পরিস্থিতি, অবস্থা খারাপ। আর ওকে দোতলায় ছিল, আমি ছিলাম 10 তলায়। ওর সাথে আমার 10 দিনের মধ্যে কোনো সাক্ষাৎ নেই। যেদিন 9 দিন হয়ে গেছে, আমার মা বলতেছে দেখ বাচ্চাটা আর বাঁচবে না, মারা যাবে, ওর অবস্থা খুব শোচনীয়। কেন মা? বলতেছে ওর তো চোখ ফোটেই নাই, তারপরে ওর অক্সিজেন দিয়ে রাখছে, ওর মাথার চুল কেটে কেটে 9টা ইনজেকশন হয়ে গেছে, আরো দেবে 10টা ইনজেকশন। হ্যাঁ, বলতেছে। আপনার পরিণত সময় কি ডেলিভারি হয়নি নাকি তার আগেই হয়ে গিয়েছিল? তার আগেই হয়ে গিয়েছে। কত মাসে হয়েছিল এটা? 8 মাসে। 8 মাসে হয়ে গিয়েছিল। আচ্ছা। কারণ সবসময় টেনশনে থাকতাম, শরীরে শক্তি নেই, মানসিক অত্যাচার, কাজ করছেন, সবকিছু মিলিয়ে একটা ডিজাস্টার সিচুয়েশন, ভীষণ খারাপ পরিস্থিতি। বাচ্চাটা কেন্দ্র করে আমি বেঁচে আছি। জি। যখন শুনলাম বাচ্চা, আমি হাও মাও করে চিল্লাই, আমি আর কান্না থামাতে পারি না। আমার বোন তখন ওই দোতলা থেকে চুরি করে আমার বাচ্চাটা নিয়ে আসছে দেখানোর জন্য। তা আমি ওকে দেখলাম এক নজর। আমার আল্লাহর কাছে এটা বলতেছি, আল্লাহ তুমি ওকে কেড়ে নিও না, ও তো আমার একমাত্র অবলম্বন, ওকে যদি হারাই আমি কি করে বাঁচবো। পরে 10 দিনের দিন সাহেলা বলতেছে লাকি ম্যান, মা বাচ্চা দুইজনই বেঁচে গেছে। আমার মাকে বলতেছে বাচ্চাটার খুব যত্ন করবেন। যখন হাসপাতাল থেকে বাড়িতে আসলাম, খুব ছোট্ট, একেবারে 3 পাউন্ড, অনেকে বলতে বিড়ালের বাচ্চার মতো। বুঝতে পারছে না। 1 মাসের ভিতর ওর পরিবর্তন হয়ে গেল, বেশ বাইরে টেরে সুন্দর হয়ে গেল। কাউসার কি আসলো না দেখা করতে? না, কাউসার আসলো না। আচ্ছা।
আমি এর ফাঁকে ওর একটু বড় হয়েছে নিয়ে আমি গেছি যে কাউসারের মনোভাব কি, বলতো মা আম্মা ওকে যেতে বলো, মানে আন্তরিকতা কিংবা তার বাচ্চা এগুলো কিছু মানে মনোভাব ছিল না ওর প্রতি। আচ্ছা ঠিক আছে, তারপরে যেটা বলছিলেন, হ্যাঁ ওকে নিয়ে আসলেন। ফিরে আসতাম আমার। তে ও দিন দিন তো বড় হতে লাগলো, জি 1 বছর বয়স যখন হয়ে গেল হাঁটতে শিখলো, তো এটা ওইটা মা মা আম্মা আব্বা এটা বলে, হ্যাঁ আর অন্য কোনো শব্দ আসে না ওর মধ্য দিয়ে। তখন আমাদের পাশে একজন বলে কি এই তোর বাচ্চাটা অন্য কিছু বলে না, ওরে একটু ডাক্তার দেখা। পরে আমরা নিয়ে মহাখালীতে গেলাম, ওনারা তখন বলল শ্রবণ প্রতিবন্ধী, ওর কানের সমস্যা। 70 হলে একেবারে খারাপ হয়, ওর 60 কিছুটা ভালো আছে। এটা কত বছর বয়সে আবিষ্কার করলো? 1.5 বছর হয়নি তখন। 1.5 বছর বয়সে মহাখালীতে এটা বলে দিল যে ও আসলে শ্রবণ প্রতিবন্ধী। হ্যাঁ শ্রবণ প্রতিবন্ধী। ওর আসলে মুখে কোনো সমস্যা নেই, কিন্তু ওর কানের সমস্যা। কানের সমস্যা। আচ্ছা, তো তখন ওনারা বললো মেশিন ব্যবহার করলে ওর পরিবর্তন আসবে, ও কথা বলা শিখবে, আর আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে আসতে হবে, আসে ক্লাস করবেন, কিভাবে কি নিয়ম আমরা শিখাবো, ও 2 বছরের ভিতর কথা শিখে যাবে। আচ্ছা আচ্ছা, তো তখন ওই যে আমি তো আবার চাকরি করি, এর ফাঁকে পরীক্ষা দেব, জি তার ফাঁকে ওর সপ্তাহে 2 দিন করে আমি নিয়ে যাই, 1 ঘন্টা করে ক্লাস করি, কিভাবে ওর কথা শিখাইতে হবে এ সম্পর্কে ক্লাস। 1.5 বছর মতো ওখানে আমি ক্লাস করি। পরে ওনারা বলল যে আপনি বাচ্চাকে এখানে ভর্তি করতে হবে, প্রতিদিন নিয়ে আসতে হবে এই স্কুলে। হ্যাঁ মেশিন তো নিলাম ওদের কাছ থেকে, সেটা আমার আর সম্ভব হলো না, আমি চাকরি করি, এই বাচ্চাকে কি করে নিয়ে যাব। আর এরই ফাঁকে আর একটা ঘটনা, যে ইনজেকশন গুলো দিতে হয় বাচ্চাদের ডিপিটি, এটা আমি ওকে 3 ডোজ ডিপিটি দিলাম, আর একটা বিসিজি বাদ রইলো। সেদিন আমার কোনো কাজ ছিল, আমি ওকে নিয়ে যেতে পারিনি। ওই দিন আমার আম্মা ওকে নিয়ে পাশে একটা স্যাটেলাইট আছে, ওখানে নিয়ে যায় ইনজেকশন দেওয়ার জন্য। ওনারা কার্ডটা না খুলে ওকে 2টা ইনজেকশন, একটা ডিপিটি আর একটা বিসিজি। ডিপিটি 1 ডোজ বেশি হয়ে গেল। আমি যখন বাসায় ফিরলাম, মা বলতেছে ওদের কাছে নিয়ে গেলাম, ওরা আজকে 2টা ইনজেকশন দিল। আমি এবার দেখলাম পায়ে একটা হাতে একটা, আমি দৌড়াই ওদের ওখানে গেলাম, ডাক্তার ছিল, আমি বললাম আমার বাচ্চার তো ইনজেকশন দিও, আর ডিপিটি 3টা, তো কেন আরেকটা দিল? ডাক্তার বলতেছে কার্ড দেখি। কার্ড কি দেখেন, কার্ডে তো কিচ্ছু লেখা হয় নাই, কিন্তু ওর প্রমাণ দেখেন, পায়ে ইনজেকশন দিয়েছে, আমার মা নিয়ে গেছে, পরে আবার নিয়ে গেছে, যে দেখেন পা ফুলে আছে, হাত ফুলে আছে। বলছি যদি কোনো ক্ষতি হয়, কি আর ক্ষতি হবে, 1 ডোজ বেশি হয়েছে, উপকারী হবে। তখন আমার মনের ভিতরে একটা ভয়, আল্লাহ আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়। তখন আমার মনের ভিতর বিভিন্ন কথা আসে, যে কায়সার আমার কানের পর ঘুষি দিত, আমার মানসিক টর্চারি করতো, শারীরিক টর্চারি করতো, কি কারণে আমার বাচ্চাটা এমন হলো। আর আমার তো কোনো আশা ভরসা থাকলো না, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম, ওকে মানুষের মতো মানুষ করব, ও বড় ডাক্তার হবে, আমার সব স্বপ্নটুকু ভেঙে গেল। আমি আবার হতাশায় ভরে গেল আমার চারিপাশ। তারপর আস্তে আস্তে ওকে যখন 4 বছর হলো, আমি একটা প্রতিবন্ধী স্কুলে দিলাম, সেখানে প্রত্যেক দিন ওকে ভরে দিয়ে যায়, অফিস থেকে ফেরার পথে আবার ওকে নিয়ে যায়। ওর পিছে আমি যথেষ্ট শ্রম দিয়েছি। এর মাঝখানে কায়সার কখনো তার সন্তানকে দেখতে আসে না? কায়সার তাকে দেখতে আসে না, তার মতো সে থাকে। আচ্ছা, ওর বয়স তখন কত আপনি যখন এই সমস্যাগুলো ফেস করছেন, ইনজেকশন নিয়ে দৌড়দৌড়ি করছেন? ওই যে ইনজেকশনের যখন সমস্যা, তখন ওর বয়স 9 মাস। 9 মাস, আচ্ছা। এভাবে ধাপে ধাপে একসময় ওর 4 বছর বয়স হলো, আচ্ছা। তখন ওই যে মহাখালী বন্ধ হয়ে গেল, তখন আমি ওর এই মিরপুরে শ্রবণ প্রতিবন্ধী স্কুলে দিলাম। আচ্ছা। এতটুকু আশা মনে রাখি বুকের মধ্যে, যে যদি আমার মেয়েটা কথা বলতে পারে। আমি আল্লাহর কাছে সব সময় অস্থিরতা, কারণ আমি তো ওর পেটে আসার থেকে আমার ভিতর অস্থিরতা, ওর নিয়ে সমস্ত আশা ভরসা। তো এখনো আমি আশা ছেড়ে দিই নাই, আমি ভাবি যে ও কথা বলতে পারবে, আমি চেষ্টা করে যে আল্লাহ নিশ্চয়ই এক সময় না এক সময় সাড়া দেবে। এভাবে আমি ওর পিছনে অনেক শ্রম দিয়ে আসি, কিন্তু আমার শ্রমে আজ পর্যন্ত কিছু হচ্ছে না। তো ওর যখন ওখানে 4 বছর রেখে ওরা বের করে দিল স্কুল থেকে। মানে কেন বের করে দিল? ওদের ওখানে এরপরে আর পড়ানো হয় না। ওই সময়টা থেকে কিছু শিখতে পেরেছে ওদের কাছ থেকে? ওদের কাছ থেকে লেখা টেখা শিখছে। তো যখন ওরা বের করে দিল, তখন কাছে নিয়ে একটা নর্মাল স্কুলে দিলাম। নর্মাল স্কুলে ও তো তাদের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে না। হ্যাঁ, ওর খুব সমস্যা হচ্ছে, ম্যাডামরাও স্বাভাবিকভাবে ওকে মেনে নিতে পারতেছে না। একদিন ও বাথরুমে গেছে, ম্যাডাম আমাকে ডেকে বলতেছে কি যে আপনার মেয়ে বাথরুমে দাঁড়িয়ে আছে। আমি বলছি ক্লাসে যাও। ও হয়তো হাত তুলে কিছু বলছে আপনার মেয়ে আমাকে ঘুষি দিতে চেয়েছে, আমি রাখবো না এই মেয়ে স্কুলে। মেয়ে আমাকে ঘুষি দিতে চায়,
এই মেয়ের জন্য আমার অন্য ছাত্রছাত্রী নষ্ট হয়ে যাবে, তাকে আমি রাখবো না। তখন সেই স্কুল থেকে ওকে পরে অন্য স্কুলে দিতে হয়। এভাবে আমি চাকরি করি, লেখাপড়া করি, আমি ব্যস্ত থাকি সারাক্ষণ, আবার আসি ওকে দেখি। ওর মনেও ভীষণ ভাবে কষ্ট। ও যখন 5 বছর বয়স, মানে ইশারায় সারাক্ষণ বলতে চায় আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা দাও, বাবা দাও। এমনকি চাকরি বাকরি করি কেউ যদি কখনো কারোর দেখে, তুমি আমার বাবা হবা, তুমি আমার বাবা হবা, এরকম বলতো। হয়তো আমার অফিসের কেউ আসছে, হাত জড়ায় ধরতো, তুমি আমার বাবা হবা, আমার বাবা কই, আমার বাবা কই, এভাবে বলতে থাকতো। এটা দেখে আমার খুব খারাপ লাগতো, কিন্তু আমার তো পরিকল্পনা আমি আর জীবনে বিয়ে করব না। আমার স্বপ্ন যে ওকে নিয়েই আমি জীবনটা কাটাবো। এভাবে চলতে চলতে এক সময় আমার মা বাবা এরা আমার নিয়ে ভাবে যে ও এভাবে আছে, এটা আমরা মারা যাব এক সময়, তখন ওকে কে দেখবে? ওর মেয়েটা কথা বলতে পারে না। বড় আপা আবার সরকারি চাকরি করে, তার অফিসের একটা পিয়ন আসছে, আমার আপা আমার একটা ছবি দিয়ে দিয়েছে যে এই ছবিটা নিয়ে যান, এই ঘটনা ছেলে দেখেন তো। ওই পিয়ন আবার ছবি নিয়ে যায় ওই একটা আবাসিক হোটেলে ম্যানেজার, ছেলেটা MA পাস। ওই ছেলেটাকে আবার যে একটা মেয়ে আছে এরকম এরকম ঘটনা, মেয়েটা দেখেন আপনার কেমন লাগে। তো আমার ছবিটা দেখে, ছেলেটা নাম শাকিব, তো ও আবার ছবিটা দেখে পছন্দ করে। আচ্ছা পিয়নটার বলছে মেয়েটা আমার ছবি দেখে খুব পছন্দ হয়েছে, আমি তাকে সরাসরি দেখতে চাই। আচ্ছা তো আমি কোনোভাবে রাজি না, আমি দেখতে চাই না। তার ভিতরেও ওই ছেলে চলে আসছে, পিয়নের সাথে আসে দাঁড়িয়ে আছে। আমি আবার বাসা নেই, আমি আমার কাজে ব্যস্ত। আমি সেদিন সন্ধ্যায় আসছি, এমন সময় আমার মা বন্টন বলতেছে একটা ছেলে সারাদিন এসে দাঁড়িয়ে আছে, তোমার দেখতে চাই। আমি বলছি কোনোভাবেই আমি যাব না। তো আমার মা বলতেছে কি তুমি দেখো, দেখলে তোমার ভালো লাগতে পারে। আমি রাজি না, সবাই আমার ধরে পারে বলতেছে দেখো ছেলেটা খুব ভালো, তাকে দেখে মনে হচ্ছে তুমি যেভাবে গড়াবা ওভাবে গড়ায় নিতে পারবা ছেলেটাকে। অনেক কথা বলার পরে আমি আসলাম ছেলেটার সামনে, এসে বললাম যে আপনি আমার সব ব্যাপারে জানেন? বলতেছে হ্যাঁ জানি। আমি বলছি তারপরও আপনি আসলেন কেন? বলছে আমি সবকিছু শুনে আমার ভালো লেগেছে, ছবি দেখে পছন্দ হয়েছে, তাই আসলাম। বললাম আপনার বাবা মা কি মেনে নেবে? বলতেছে আমি যা বলবো তারা তাই মেনে নেবে। তখন কথা বলার পর তার কথাগুলো আমার কাছে বেশ ভালো লাগলো। আবার সবাই বলতেছে ওর দেখে কি আপনার পছন্দ হয়েছে? আমার হ্যাঁ আমার পছন্দ হয়েছে বলেই তো আমি আসছি এ পর্যন্ত। আমি তাকে পছন্দ করেছি, আমি একা পছন্দ করলে তো আর হবে না, সে যদি আমাকে পছন্দ করে তাইলে হবে। এমন মুহূর্তে আমার মনের মধ্যে আসলো যে আসলে তো ছেলেটা এভাবে বললো, আর আমি তো এ জীবন এভাবে চলছি, ছেলেটা আমাকে পছন্দ করেছে, বলতেছে যে সে সবকিছু জেনে শুনে আমাকে পছন্দ করে এত আগায় আসছে। ওরা সবাই বলতেছে যে তোমার সম্মতি কি? আমি বললাম কি উনি যদি পছন্দ করে থাকে তাহলে আমিও পছন্দ করেছি। আচ্ছা তারপর আমার ভাই বোন বলতেছে তাইলে এখন বিয়ে দিয়ে দেওয়া হোক। ওই সময়টাতে বিয়ে দেওয়ার কথা বলছিল? হ্যাঁ তখন আমি বলতেছি না আমি এখন বিয়ে করবো না। তখন আমার বড় আপা বলতেছে ঠিক আছে 2 মাস সময় দেওয়া হোক, এর মধ্যে বুঝে নিকো। তবে 2 মাসের ভিতর বিয়েটা হয়, 2 মাস পর। ওকে, তাহলে ছেলেটাকে আপনি বিয়ে করলেন? হ্যাঁ বিয়ে হলো তার সাথে। আচ্ছা আচ্ছা, এই বিয়েটা হওয়ার আগে সাধারণত যেটা দরকার হয় যে আপনার আগের যে স্বামী ছিল তার সঙ্গে তো আপনার রেজিস্ট্রেশন করেই বিয়ে হয়েছিল, কোন ধরনের ডিভোর্স কি সে দিয়েছিল? হ্যাঁ সে দেয়নি, আমার পক্ষ থেকে দিলাম। আপনার পক্ষ থেকে আপনি লিখিতভাবে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন? দিলাম। আচ্ছা, তারপর বিয়ে হওয়ার পর আমার মৌসুমী যতটা বাবা বাবা করতো, এ বলছে আমি বিদেশে ছিলাম, আমি তোমার বাবা, আমি ফিরে এসেছি আর এখন আমি এখানে থাকবো। মৌসুমীকে আপনি কখনো রাসু বাবার কাছে নিয়ে যাননি? কখনো বলেননি? বুঝতে পারেনি কখনো, সেভাবে তো সেও কখনো কাছে আসেনি। আচ্ছা হ্যাঁ এ বলেছে আমি তোমার বাবা, অনেকদিন ছিলাম না। কিন্তু ও যতটা বাবা বাবা করতো তখন যেন ওর খুব খারাপ লাগতেছে। ও কি কোনো ব্যথার কথা বলছে? মাথা ঘুরতেছে। ওর মাথা ঘুরছে? আপনি একটু রেস্ট নিতে চান? কি করবেন? মাথা ঘুরছে? ওর অসুস্থতা সব সময় থাকে, সব সময় মাথা ঘুরতে থাকে। তো ওকে যদি আমরা এভাবে রাখি সমস্যা হবে না? না হবে না, ও এখন তো থাকছে। আপনি কিছু খাবেন? আপনি চা কিছু খাবেন? চা খাবেন? চা? পানি বা অন্য কিছু? ঘুরে আসবা? বাইরে থেকে একটু ঘুরে আসবেন? ঘুরে আসবা না হলে থাকবা? যাবা ঘুরতে? এখানেই থাকবেন? ঠিক আছে, আমরা একটু চা দিই আপনাকে, চার কথা বলে দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর? কারণ মৌসুমী ওর কথাটা ভেবেই আমি ছেলেটাকে বিয়ে করলাম। আচ্ছা, কিন্তু বিয়ের পর আর মৌসুমীকে ভালো লাগতো। উনি কি আগে বিয়ে করেছিলেন? না না উনি বিয়ে করেনি আগে। আচ্ছা, তে মৌসুমীর আর ভালো লাগতেছে না, তখন বলতেছে আম্মু তুমি আমার সাথে বিয়ে করো, তুমি আমার সাথে বিয়ে করো আম্মু।
বারবার একই কথা বলতো। আমার সাথে বিয়ে করো মানে? মানে ওর ভাবনা যে বিয়ে যার সাথে হয় মানুষ তার সাথে থাকে, আচ্ছা। তুমি আমার সাথে বিয়ে করো আমার সাথে থাকতে পারবা। হ্যাঁ, ছোট মানুষ। হ্যাঁ হ্যাঁ এটা বলতেছে। হ্যাঁ, হ্যাঁ। আর ওর মানসিকতা ভীষণ খারাপ, সারাক্ষণ যেন উগ্র। তখন আমরা আমার মায়ের বাসা থেকে আবার আরেকটা বাসায় ট্রান্সফার হলাম। সেখানে গিয়ে ওর মানসিকতা ভীষণ খারাপ থাকে, সারাক্ষণ এইরকম আগুন ধরাইতে যায় নিজের শরীরে। কেন? আমি বাঁচবো না, আমি মরে যাব। তাই আমার মনের মধ্যে কি রে, ওর জন্যই তো আমি বিয়ে করলাম, এখন ওর এমন হচ্ছে কেন? হুম, হুম, হুম। ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই, দেখানো হয়। ওনাদের কাছে বললাম যে এই বৃত্তান্ত, তে ওনারা ভর্তি করে রাখলো, ওখানে ওকে ট্রিটমেন্ট করলো। তা ওর মন মানসিকতা কোনোভাবেই ভালো হয় না, হুম, হুম, হুম। খুব অস্থিরতা, খারাপ লাগে, মরে যাব, আমি বাঁচবো না, আমি বাঁচতে চাই না। আমার তখন কষ্টটা আরো বেড়ে গেল যে ওর জন্য আমি বিয়ে করলাম আর ও এমন করতেছে, তা আমার এখন কি করার? আমার মনে কোনো শান্তি নেই। অবশ্য সাকিবও ভালো মানুষ, মানে সব সমস্যা মেনে নিচ্ছে, সে কোনো আপত্তি করতেছে না। এভাবে ওর ট্রিটমেন্ট করলাম, অনেকদিন ওষুধ খাওয়ালাম। হুম, হুম, হুম। ওখানে ডাক্তারদের একটা বৈঠক বসলো 26 জন ডাক্তারের মাঝে। আচ্ছা, আমাকে medical ডাকা board হলো, যেটাকে বলে, হ্যাঁ, হ্যাঁ। board। ওখানে আমাকে ডাকা হলো মৌসুমীকে নিয়ে। হুম, হুম। ওখানে একটা মুরব্বী ডাক্তার ছিল, সে বলতেছে দেখো মা, আমি তোমার বাবার মতো, হুম, হুম, তোমার মেয়ের যে সমস্যা, হুম। এখন এই সমস্যা থাকবেই। এটা ও মানসিক ভাবে সব সময় আঘাত পেয়ে আসছে। জি। আমি যেভাবে আঘাত পেয়ে আসছি ওর ওইভাবে আঘাত। আমার কাছে একটা ব্যাগ ছিল, বলতেছে কি মা, তোমার কাছে যে ব্যাগটা আছে এই ব্যাগে তুমি কয় কেজি চাউল নিতে পারবা? 2 কেজি। তো বলতেছে 2 কেজি নিতে পারবা, তোমার এখন 20 কেজি চাউল নিতে হবে, কিভাবে নেবা কও? তা আমি বলতেছি যে আমি 20 কেজি, তাহলে 2 কেজি করে আমার 10 বার আসতে হবে, 10 বার এসে এসে নিয়ে যাব। বলতেছে ঠিক এভাবে তোমার মেয়ের কথা ভেবো, ও 2 কেজি বহন করতে পারে, ওর উপর কখনো 20 কেজি চাপানো যাবে না। আচ্ছা, আচ্ছা। বলতেছে ওর প্রতিভা আছে কিন্তু বিকাশ হচ্ছে না, ও সব পারে, রাঁধতে, খাইতে, কাজ করতে, সমস্ত কিছু ওর প্রতিভা। ও যে আমার বড় আপা যে সরকারি চাকরি করে, সমস্ত খাতা টাতা ওই লিখে দেয়। ডাক্তার বলতেছে ওর সবই পারে, কিন্তু ও একা একা কখনো চলতে পারবে না, কেউ না কেউ ওকে পরিচালনা করতে হবে, দেখাশোনা করতে হবে। আচ্ছা, তার মানে আমাদের মৌসুমী রান্না বান্নাও করতে পারে। হ্যাঁ, তো শুধু এগুলো শিখেছে কার কাছ থেকে? শিখতো কিভাবে ও? ও দেখে দেখে, ঘরে সংসারে হয়তো দেখে এভাবে নিজে নিজেই শিখেছে। তা আমার মা দেখেছে হয়তো, এই দেখে দেখে। আপনি আচ্ছা, ওকে, ও হয়তো আমার কথা বুঝতে পারবে না, আপনি একটু জিজ্ঞেস করেন তো কি কি রান্না করতে পারে। আপনি আমার কথা বুঝতে পারছেন? তুমি কি কি রান্না করতে পারো বলো? সব ও পারেন? সব রান্না পারে, ও প্রতিদিন নুডলস রান্না করে ওর ছোট ভাইকে খাওয়ায়। আচ্ছা। হ্যাঁ, প্রতিদিন ও পরোটা বানায়, পুরি বানায় বাসায়, হুম, হুম। সিঙ্গারা বানায়, এগুলো বানায়, সেমাই রান্না করে। কোনটা ভালো পারে একটু জিজ্ঞেস করেন তো। তুমি বলো কি পারো? কি সব রান্না? পারো? ও সব রান্নাই পারে। ও পোলাও, আমাদের বাসায় রান্না হলে ওই করে, পোলাও, মাংস, যা কিছু রান্না ওই করে। আমি হয়তো মাঝে মধ্যে ওরকে হেল্প করি। বাহ, হ্যাঁ, চমৎকার। সমস্ত কিছু ওই করে, মানে ঘরের সমস্ত কাজ সে সমস্ত পারে। কাজ। আর ও চায় সব সময় পরিপাটি থাকতে, ভালো পরিবেশে থাকতে, ভালো বিছনার চাদর, সব সময় ভালো জিনিস চায়। সেটা ওকে দেখেও বোঝা যায় যে হ্যাঁ। পরিপাটি করে এসছে ও এখানে। সব সময় এভাবেই থাকতে চায়। ও কোনোদিন আমার ছাড়া গেটের বাইরে হয়নি জীবনে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওকে যখনই একটু এক পা বাইর হতে হলো আমি সাথে বের হই। যেই ছেলেটাকে আপনি বিয়ে করলেন, ওর তো বাবা হিসেবে সে আসলো, তাকে ও কতটুকু সাপোর্ট দিত ওকে, মৌসুমী, মৌসুমীকে? ওই ছেলে হ্যাঁ। সাকিব ওকে মোটামুটি সাপোর্ট দিত, ওকে সান্ত্বনা দিত। তুমি বুঝো না কেন, আমি এতদিন আমার কাজে বিদেশে ছিলাম। কিন্তু ও পারতো, মন থেকে মানতে পারতো ওর ও বাবা? মানতে পারতো না। ও শুধু তখন চায় কি আমি আমার মায়ের সাথে এতদিন একা ছিলাম, আমার ওইটাই ভালো ছিল। আর যদি থাকতে হয় দুইজনের, আমি মাঝখানে থাকবো। রাত্রেবেলা ঘুমের সময় সমস্যা হ্যাঁ, হওয়া শুরু ঘুমের হলো। সময় আমি দুইজনের মাঝখানে থাকবো। হ্যাঁ, ও ভাবতো কি যে আমি বোধহয় পর হয়ে যাচ্ছি, এটাই হয়তো ওর ভাবনা ছিল। হুম, হুম। এভাবে ও সব সময় একটুর থেকে একটু হলেই। না না, আপনার ঘুমের জন্য না। শ্রোতা একটু বলে রাখি, একটু আগে ওর মাথা ব্যথা করছিল, যে কারণে ওকে আমরা 1 কাপ চা দিয়েছি। ও যেটা বোঝানোর চেষ্টা করছে, আমার তো ঘুম আসেনি। আপনি, আপনার মাথা ব্যথা কমে যাবে, আপনি চাটা খান, ভাল লাগবে। কি বলছো? দুটো বলছে 2 বার খেয়েছি। ও আচ্ছা, আবার খান, কোনো সমস্যা নাই। আমাদের এবিসির চা খুব ভালো চা। পেট ভরে গেছে চাকে। আচ্ছা ঠিক আছে, থাকুক, ওর সামনে থাকুক, ও রিল্যাক্সলি যদি খায় তো খাবে। হ্যাঁ, বলুন তারপর। ওই সাকিব
ও কিন্তু মানসিক ভাবে কোনোভাবেই ঠিক হয় না, সব সময় কান্নাকাটি, মনে অশান্তি, ভালো লাগে না, মরে যাব এটা বলতেই থাকে। অবশ্য সাকিব ওর সান্ত্বনা, ওর মন খারাপ থাকে সব সময়, মন খারাপ থাকতো সবসময়? ও, এখনো খারাপ থাকে। কি বলে? বলতেছে ওইটাই পরে ওই কথাই, ও যেটা বলতেছে এটা পরে আসবো। আচ্ছা, বলতেছে ও একটা ছেলেকে ভালোবাসে, ওই ছেলে ওরে কোনো সাড়া দিচ্ছে না। ও আচ্ছা, মানে ভালোবাসার গল্পটাতে, হ্যাঁ ভালোবাসার গল্পতে আমরা আসবো। প্রিয় শ্রোতা, এখানে ও নিয়ে এসছে বলে আমরা একটু অবতারণা করছি। এই মেয়েটির জীবনে, যাকে আপনারা এতক্ষণ দেখেছেন, আমরা জানি যে ছবিতে হাজার হাজার লাইক পড়েছে, সবাই অনেক বেশি অবাক হচ্ছেন। আমরা বারবারই বলি, সৃষ্টিকর্তার সব সৃষ্টি অদ্ভুত সুন্দর নয়, এবং এই সুন্দর মানুষটার জীবনে অসম্ভব সুন্দর একটা জীবনের মানে কি বলে, অসম্ভব সুন্দর একটা ভালোবাসার গল্প আছে, কিন্তু সেই গল্পটা শেষ পর্যন্ত কিভাবে ধরা দিয়েছে তার জীবনে, সেটাতে বারবার সে আসতে বলছে। আমরা সেই জায়গাটায় আসবো। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, একেবারে গুনে গুনে 4 মিনিট পরেই আমরা আবারও ফিরে আসছি হ্যালো 8920-তে। আপনি ফাঁকে চলে আসুন আমাদের ফেসবুকে, ওখানে হাজার হাজার কমেন্টস পড়ছে, আপনি দেখুন, এবং আমাদের এই বোনটিকে দেখতে পারেন, মৌসুমীকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/HELLO8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, একটু পরেই ফিরছি, সাথে থাকবেন। হ্যালো 8920, হ্যালো 8920। মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজে শাকিল এবং খালিদ ও লোবান, যারা হ্যালো 8920 টিম মেম্বার। এবং আজকে জীবনের গল্প বলছে এখানে মৌসুমীর জীবনের গল্প আসলে বলার সাধ্য নেই, সৃষ্টিকর্তা তাকে সেই ক্ষমতা দেননি। সে আসলে প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী বলেন অনেকেই, কিন্তু সে বলতে পারে না, সে কারণে আমরা তাকে বাক প্রতিবন্ধী বলছি। তার জীবনের গল্প বলছে এখানে তার মা, এবং কতটা মর্মস্পর্শী এই জীবনের গল্প, শেষ পর্যন্ত না থাকলে আপনি বুঝতে পারবেন না। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা আবারও চলে যাচ্ছি গল্পে। আরিফাকে বলছি চলে আসুন আমাদের ফেসবুকে তাকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আবারও বলি, facebook.com/HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন এবং মৌসুমীকে দেখতে পারবেন। হ্যাঁ, আমরা যেখানটাতে ছিলাম, শাহিন সবসময় ওকে সান্ত্বনা দেয়, আর শাহিন যথেষ্ট ভালো। হ্যাঁ, আমার মনে হচ্ছিল, বারবার মনে হয় যে এই আমার প্রথম জীবনে আসলো না কেন, আসলে তো আমার এই যে এক গাছের বাকুল আর এক গাছে লাগে না। শাহিন যতই ওকে সান্ত্বনা দিক আর ভালোবাসুক কিংবা ভালো বলুক, ওই একটা পার্থক্য রয়েই যাচ্ছে, এক গাছের বাকুল আর এক গাছে লাগে না, যদিও বা লাগে খসখস করে, এই সমস্যাটা রয়েই যাচ্ছে। তো ওর মন, আবার শাহিনা মাঝে মাঝে বলে যে কথা বলতে পারে না, চিল্লাচিল্লি করে, রাগারে বলে অনেক সময় যে এই জবান বন্ধ হয়ে যায় না কেন, এমন অনেক সময় বিরক্ত হয়ে ওঠে। হ্যাঁ, অনেক সময় বিরক্ত হয়ে ওঠে, যে সারাক্ষণ বিরক্ত করে, এক একটা ইয়ে নিয়ে জবান বন্ধ হয়ে যায় না কেন। তখন আমার ভীষণ খারাপ লাগে। তখন মনে হয় এই যদি তারই সন্তান হতো তাহলে তো সে এভাবে বলতে পারতো না। তারপর ওর মাথাটা ঠান্ডা হয় আমার ছেলেটা যখন হয়, আমার ছেলেটা নাম হ্যাঁ বাচ্চাটা হয়, সে তো ওর নাম শিহাব। তো শিহাব যখন হয় তখন ও খুব শান্ত হয়ে যায়, ওকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। আচ্ছা, শিহাব যখন হলো তখন ওর বয়স কত? ওর বয়স 9 বছর 10 বছর, 9 থেকে 10 বছরের মতো। ততদিনে তো লেখাপড়া বন্ধ হয়ে গেছে না, ও স্কুলে আমি নিয়ে যাই। আচ্ছা, কোন স্কুলে পড়তো? তখন নরমাল স্কুলে দিলাম, মিরপুরে একটা স্কুলে দিলাম। ও কি পারতো, পড়াশোনা করতে পারতো? করতো, আমি নিয়ে দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম। আবার ওই যে শিশু একাডেমিতে চিত্র অঙ্কনে ছিল, ওখানে সার্টিফিকেট পেয়েছে, পুরস্কার পেয়েছে। সার্টিফিকেটের ছবিটা প্রিয় শ্রোতা আমরা এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিচ্ছি। ও ছবিতে অনেক ভালো ছিল, ছবি আঁকতো এবং সেখান থেকে ও সার্টিফিকেটও পেয়েছিল। সার্টিফিকেটের ছবিটা আপনারা ফেসবুকে দেখতে পাবেন, facebook.com/hello8920-তে। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। হ্যাঁ, তারপর ও যথেষ্ট প্রতিভা, কিন্তু ওর সবসময় মানসিকতা খারাপ থাকে। ভাইটা পেয়ে ও খুব শান্ত, সারাক্ষণ ভাইয়ের নিয়ে ব্যস্ত থাকে, তখন ওর মনটা ভালো, আমিও তখন সুস্থ স্বাভাবিক। এর মধ্যে আবার চাকরি, ওই প্রজেক্ট বন্ধ হয়ে গেল, চাকরি করি না, বাসায় থাকি। ও সারাক্ষণ ওর ভাই নিয়ে ব্যস্ত, আম্মু তুমি একটা চাকরি করো, তুমি একটা চাকরি করো। এরই মধ্যে
হ্যাঁ, উপ আনুষ্ঠানিক স্কুলে চাকরি নিলাম। উপ আনুষ্ঠানিক যে বাসার কাছে করতে পারবো। আর বাচ্চাটাও, আমার ছেলেটা ছোট, কেটে তালা মেয়ে রেখে যেতাম। হ্যাঁ, সারাক্ষণ অস্থিরতা, আল্লাহ আমার মেয়েটা, বাচ্চাটা এরা কি অবস্থায় আছে। আমি হয়তো ওখানে প্রশিক্ষণ করতেছি, আমার মৌসুমীর ইচ্ছাতেই আমি চাকরিতে গেলাম। এভাবে 4 বছর ওইটা করলাম। এর মধ্যে মৌসুমী বড় হয়ে উঠলো। ওর নানা নানি মারা গেল, কিন্তু ভীষণ ভাবে কষ্ট পেল। নানা নানি ছিল, এখন নাই, কষ্ট পেলে। এর ভিতরে আবার ওর মামা খালাদের বিয়ে শুরু হয়ে গেল। এক এক করে আমার ভাই বোন 11 জন ছিল, যারা আমার পরে যারা বাকি ছিল সবার বিয়ে হয়ে গেল। আচ্ছা, বিয়ে হয়ে গেল। মৌসুমী খুব সারাক্ষণ করে সবার বিয়ে হয়ে গেল, আমার কেন বিয়ে হয় না, আমার বিয়ে দাও না কেন, আমার বিয়ে দাও। মামা খালাদের বিয়ে হয়ে গেল, আমার বিয়ে দিচ্ছ না কেন, সারাক্ষণ বলতেই থাকে বলতেই থাকে। এবার বলতে বলতে পথে আমার মায়ের বাসা থেকে, আমার মা তো মারা গিয়েছে, আমার বোনরা আছে, ওখান থেকে আমরা যাচ্ছি, পথে যাচ্ছি, রাত 10টা বাজে। এমন সময় রোড পার হব। সেই রোড পার হওয়ার সময় একটা ছেলে আমাদের পাশে, হ্যাঁ, আমার দিকেও তাকালো, আমিও তাকায় দেখলাম ছেলেটা। আবার মৌসুমীর দিকে তাকালো, আবার ছেলেটা আমাদের সাথে রোড পার হলো, পার হয়ে আমাদের সাথে সাথে হাঁটতেছে। আমি ভাবছি ছেলেটা আবার এদিক হাঁটে কেন, আবার দেখি না। একটু থামাই আপনাকে। সেটা হচ্ছে যে ওই সময় মৌসুমীর বয়সটা কত, যখন ছেলেটা এভাবে আপনারা দেখা সাক্ষাৎ বা এভাবে দেখা, তখন মৌসুমীর বয়সটা কত? এই যে অল্প ইদানিং এর কথা, একদম 17 বছর বয়সে আপনি চলে এসেছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই 17 বছর বয়সে আপনি আসলেন, খুব ভালো। কিন্তু আমরা একটু জানতে চাই খুব ছোট করে, এই আপনি কি এখনো দ্বিতীয় স্বামীর সংসারে আছেন? জি জি, দ্বিতীয় স্বামীর সংসারে আপনি এখন আছেন। তার এখন মানসিক অবস্থা কেমন? সে কি শারীরিকভাবে কিছুটা উন্নত নাকি আগের মতোই আছে? শিহাব যে স্বামীর ঘর সংসার মোটামুটি করছে সে ভালোই আছে, এখন ভালো আছে। আপনার এই ঘরে একটা সন্তান আছে, শিহাব। আর ওর বাবার নাম সাকিব। সাকিব, সাকিবের ঘরে আপনি সংসার করছেন, শিহাব হচ্ছে আপনার সন্তান। এই ঘরে আপনার সংসার কতদিন যাবত? 10 বছর। 10 বছর। এখানেই আমাদের মৌসুমী বড় হয়েছে। বড় হয়েছে। শেষ পর্যন্ত কতদূর লেখাপড়া করেছে ও? মৌসুমী এখন উন্মুক্ততে ক্লাস 9-এ। এখন উন্মুক্ততে ক্লাস 9-এ পড়ছে। পরে ও সামনে মে মাসে যে 5টা পরীক্ষা শুরু হবে। 5টা পরীক্ষা শুরু হবে। সবকিছু মিলিয়ে আপনার সংসারে আপনি এখন রোজগার করেন নাকি আপনার হাজবেন্ড রোজগার? আমার হাজবেন্ড রোজগার। আপনার হাজবেন্ড রোজগার করে, আর আপনি চাকরিতে আর নাই এখন, সংসার সামলান। সংসার সামলান। আচ্ছা, এবার আপনি যেটা বলতে চাচ্ছেন যে বিয়ের ঘটনায় আসা। ওকে, ঠিক আছে। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটু আপনাদেরকে বলি, আমরা খুব দ্রুত একটা জায়গায় চলে এসেছি। আমরা মোটামুটি যে বিষয়গুলো জানা জরুরি ছিল মৌসুমের ব্যাকগ্রাউন্ড জানার জন্য, সেগুলো আপনাদেরকে বলেছি। এবং যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই মৌসুমীকে আমরা দেখলাম 17 বছর যাবত বিভিন্ন টানাপোড়েন হলেও, বিভিন্ন সামাজিক সমস্যা হলেও, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলেও তার মা তাকে আগলে বড় করেছেন, মায়ের মমতা দিয়ে পরম স্নেহে বড় করেছেন। এবং এখন মৌসুমীর একজন মানুষ দরকার, যে মানুষটি তার পাশে এসে দাঁড়াবে সারাটা জীবনের জন্য, এবং যে মানুষটি তার মনের খোরাক যোগাবে, যেমনটি ভাবে তার মা চেয়েছিল কাউসার তার মনের মানুষ হয়ে দাঁড়ায়। মৌসুমী ঠিক এরকম ভাবেই কাউকে হয়তোবা পাশে চাইছে, কিন্তু সেখানেই একটা ঘটনাটা গিয়ে আমরা কিছুটা হলো থেমে গিয়েছি। আমরা ঠিক সেখান থেকে ফিরে যেতে চাই। আপনি বলছিলেন যে কোন একটা বিয়ের বাড়ি বা কোন একটা অনুষ্ঠান থেকে ফিরছিলেন, রাইট? ফিরছিলেন কোথা থেকে? আমার বাবার বাড়ি থেকে ফিরতেছি। কোন ঘটনায় গিয়েছিলেন? না, এমনি আমরা মাঝে মাঝে ওখানে যাই। আচ্ছা, তো ফেরার পথে কোন একটা ছেলের সাথে দেখা। আচ্ছা, তারপর দেখা, ছেলেটা, আমরা হাঁটি, ছেলেও হাঁটে। মাঝে মধ্যে ছেলেটা হঠাৎ নেই, আবার দেখি ছেলেটা। এরই মাঝে আমরা যে পথে যাচ্ছি ছেলেটাও সে পথে। আমার মনে খটকা হচ্ছে, কি ছেলেটা আমাদের সাথে এদিকেই যাচ্ছে। হ্যাঁ, তো এর ভিতর ছেলেটা একটা দোকানে গিয়ে দাঁড়ালো। আমরা রোড পার হয়ে আমাদের বাসার পথে চলে গেলাম। পরের দিন ভোরে দেখা গেল মৌসুমী কাছে একটা মোবাইল নাম্বার ছেলেটা দিয়ে দিয়েছে। মৌসুমীর কাছে একটা মোবাইল নাম্বার? হ্যাঁ, ছেলেটা মোবাইল নাম্বার। আপনি কি দেখলেন? ও তো আমার পাশে, কখনো পিছনে, আগে পিছে এরকম হচ্ছে। আমার সাথে আমার ছেলেটাও আছে, ও আছে। এখন এরই ফাঁকে ছেলেটা ওর হাতে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, আমি একটু বুঝতে পারি না। কারণ ছেলেটাও তো আমাদের পাশাপাশি হাঁটতেছে। মৌসুমী কি কোনো সেলফোন ইউজ করতো তখন? না, মৌসুমী বাসায় ফোন ছিল, কাগজে লিখে দিয়েছে ছেলেটা। আচ্ছা, মানে মৌসুমীর হাতে একটা নাম্বার দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন মৌসুমী বাসায় ফিরে রাত 10টায় ফিরলাম। ও তখন চুপচাপ, আমার কাছে কিছু বলেনি। পরের দিন ও SMS মেসেজ পাঠিয়ে দিয়েছে ছেলের কাছে, ওই নাম্বারে। ওই নাম্বারে। আচ্ছা, এবং এটা কি, এই যে ফোনটা আপনার ছিল, সেই ফোনটা কি আপনার ফ্যামিলি ফোন, মানে সবাই ব্যবহার করতেন? হ্যাঁ, মানে আমি, মৌসুমী, এরাই ব্যবহার করে। আমার ছেলে। ও কি SMS লিখতে পারতো? হ্যাঁ, ও সব পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আপনি যে এসএমএসটা পড়েছিলেন, জেনেছিলেন কিছু?
কি ছিল এসএমএস টাতে? ওর নাম ঠিকানা দিয়ে দিয়েছে, ওর নাম ঠিকানা, ওর মনের কথা যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথাগুলো প্রথমেই হ্যাঁ, লিখেছে? হ্যাঁ প্রথমে, কারণ মৌসুমী তো চাচ্ছে আমার মামা খালাদের বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হবে কবে। এখন ওই ছেলেটা যে নাম্বার দিয়েছে, ও মুহূর্তের ভিতর মানে এত আনন্দিত যে আমি পেয়ে গিয়েছি, আমার মনের মানুষ পেয়ে গিয়েছি, এ বোধহয় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমার। আচ্ছা। হ্যাঁ, আর ও মনে প্রাণে বিশ্বাস করে ফেলেছে যে ছেলেটা আমার ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয়ই আমার ভালোবাসে, আমার দেখে পছন্দ করে ফেলেছে, এই ছেলে আমার সবকিছু, এরকম করে ভেবে নিয়েছে। আচ্ছা, এখানে প্রিয় শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কথাটি মিতা একটু আগে বলেছিলেন আপনাদেরকে, ডাক্তার তাকে ডেকে নিয়ে বলেছিল যে একটা থলেতে যদি 2 কেজি চাল ধরে, তোমার যদি 20 কেজি চালের দরকার হয় তাহলে তুমি কিভাবে নেবে, কারণ থলেটা তোমার হাতে আছে, এর চেয়ে বড় থলে তোমার কাছে নেই। মিতা কিন্তু খুব দারুণ একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে আমাকে 2 কেজি করে 10 বার নিতে হবে। এটা হচ্ছে আমাদের মৌসুমীর ব্রেইনের ক্যাপাবিলিটি, মানে মস্তিষ্কের ধারণ ক্ষমতা। ওর কাছে বিয়েটা জরুরি, ওর জায়গা থেকে মনে করছে একজন মানুষ হলেই হয়। ও কিন্তু দেখতে অদ্ভুত সুন্দর, যারা ফেসবুকে আছেন তারা নিশ্চয়ই দেখেছেন ওকে, এবং এরকম একটা সুন্দর মেয়ের কাছে যে কোনো একটা ছেলে হয়তোবা তাকে দেখে ভালো লেগেছে, সে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, এবং ও ওর জায়গাটা থেকে মনে করেছে যাক আমার মামা খালার বা অন্যদের বিয়ে হয়ে যাচ্ছে, সুতরাং এবার বোধহয় আমার হবে, এরকম মনে করে ও সেই মেসেজের রিপ্লাইটা দিয়ে দিয়েছিল, সেখানে নিজের পরিচয়টা জানিয়ে দিয়ে। তারপরে কি হলো আমরা একটু জানি। হ্যাঁ, তারপরে ও ওই ছেলেকে মেসেজ দেওয়ার পর ওই ছেলে ফোন করে, ও আমার হাত পা জড়ায় ধরতেছে, আম্মু তুমি কথা বলো, তুমি কথা বলো, বারবার যদি না ধরো আমি কিন্তু এখনই মরে যাব। হ্যাঁ, Oh my God! আমি দরজা বন্ধ করে দিলাম, আমি কারেন্ট ছিলাম, এরকম করতেছে, মানে কেমন অস্বাভাবিক হয়ে আপনার সাথে কথা বলতে হ্যাঁ, বলছে? আমার আচ্ছা। বলতেছে তুমি কথা বলো Okay. ছেলেটার সাথে। তো তখন আমি ছেলেটার ফোন ধরলাম, ধরে ছেলেটা বলতেছে হ্যালো আপনি কে, আমি আর আমার পরিচয় দিলাম না। আমি বললাম আমি কেউ, কেন এর আগে মেসেজ যায়নি? বলতেছে হ্যাঁ গিয়েছে। আমি বলছি, সেখানে নাম ছিল কি? আমি বলছি তাহলে যার কাছে মেসেজ দিয়েছেন তার পক্ষ থেকেই ফোন যাচ্ছে কারণ। তো তখন বলছি মৌসুমী। আমি বলছি তাও তো বলি নাই আমি। মাই গড, আমি দাঁড়ান, আমি ওয়াও, আমি ঠিক জানি না সামনে কি ঘটতে যাবে, বাট আই ফিল সামথিং ভেরি এক্সট্রা অর্ডিনারি রাইট নাও। একজন মা সন্তানকে কতটা লাভ করতে পারেন, একজন মা সন্তানের জন্য। এই যে ভদ্র মহিলাটি আজকে আমাদের এখানে আছেন মিতা, তিনি খুব বেশি শিক্ষিত নন, এবং তিনি যে পরিবারে যেভাবে বড় হয়েছেন, আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তিনি তার সন্তানের জন্য তার ভালো লাগার মানুষকে ফোনে ফেস করছেন, প্রথম ফেস করা, এবং ফেসটাও করছেন এমন ভাবে মৌসুমীর হয়ে সে কথা বলছিল। অদ্ভুত একটা ফিলিংস প্রিয় শ্রোতা। আমরা আবারও ফিরে যেতে চাই। আমরা এরকম গল্প আসলে সাধারণত মুভিতে দেখে থাকি, সিনেমাতে দেখে থাকি, কিন্তু ওই কথাটা বারবারই বলতে হয়, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। আচ্ছা, তারপর আপনি ছেলেটার সাথে কিভাবে কথা বললেন? আমি মৌসুমীর পক্ষ থেকে বলছি, মৌসুমী এসএমএস দিয়েছে, মৌসুমী হই আর যেই হই ওর কথাই বলছি। হ্যাঁ, তো ছেলেটা আমাকে বলল আমাকে, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। তুমি কি মৌসুমী? আমি কিছু বলি না, মৌসুমী তোমাকে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি চাই আমার মার সঙ্গে তোমার বাসায় প্রস্তাব নিয়ে যেতে। হ্যাঁ, আমি চুপচাপ নীরবে শুনে গেলাম। তো আমি রাখি বলে রেখে দিলাম, আর কিছু করণীয় নেই। পরে আবার ওই ও অস্থিরতা বোধ করতেছে, কখন কথা বলবো। অবশ্য ছেলেটার নাম রিন্টু। হ্যাঁ, আচ্ছা। রিন্টু আমার কাছে তখন বললো আমার নাম রিন্টু। হ্যাঁ, আমি তখন জানলাম যে ছেলেটার নাম রিন্টু। তে আবার ওই ছেলের পক্ষ থেকে ফোন আসছে, যে বলতেছে আপনি মৌসুমীর যেই হন, হয়তো মৌসুমীর বোন হবেন কিংবা কেউ হবেন, আপনি একদিন মৌসুমীকে আমার সাথে দেখা করান। হ্যাঁ, আপনি নিয়ে আসেন, মৌসুমীকে নিয়ে আসেন, আমি একটু দেখবো, কথা বলবো। হ্যাঁ, তা আমি রাজি না, কিন্তু মৌসুমী আমাকে বাধ্য করে ফেলতেছে, পা ধরতেছে, হাত ধরতেছে, জোরহাত করতেছে, তুমি না করলে আমি দুর্ঘটনা ঘটাবো। আচ্ছা। হ্যাঁ, আমি আবার বাধ্য হয়ে কিছু বললাম না, মৌসুমীর কথাই মেনে নিলাম। তো মৌসুমী আবার ওর ছোট ভাইয়ের সাথে ওই রিন্টুর সাথে কন্ট্যাক্ট করেছে যে দেখা হবে। আমার বলতেছে চলো আম্মু আমরা বেড়াতে যাব, আমরা চটপটি খাবো, হ্যান ত্যান। আমি আর জানি না যে ছেলেটার সাথে ওদের কন্ট্যাক্ট হয়েছে। আচ্ছা। হ্যাঁ, চটপটি খাওয়ার উদ্দেশ্যে ওদের নিয়ে গেলাম বেরিবাদে, মিরপুর বেরিবাদে নিয়ে গেলাম। এখন ওখানে ওদের চটপটিও খাওয়ালাম। এখন আমার থেকে ওরা দুই ভাই বোনে এক জায়গায় হয়ে ফিসফাস করে। বলছি কি ব্যাপার তোমরা ফিসফাস করতেছো? আবার ওর ছোট ভাইয়ের হাতে কথা, কার সাথে কথা বলো, আমার কাছে দিচ্ছে না। শিহাব। আচ্ছা। তখন মৌসুমী বলতেছে আম্মু
আমি আর যে ছেলেটা পছন্দ করছি না ওই ছেলে আসবে। ওই ছেলে আসবে মানে আমাদের সাথে কথা হয়েছে, শিহাবের সাথে ফোনে কথা বলছে, আসবে। ওই বেরিবাদে? হ্যাঁ, ফুচকার ওখানে? হ্যাঁ হ্যাঁ, ফুচকার ওখানে। আচ্ছা। তো আসবে, আমি বলছি না এখন চলে যাবো। তো এরই মধ্যে ছেলেটা একটা গাড়ি নিয়ে হাজির। আচ্ছা। হাজির, আমি ওখানে দাঁড়িয়ে আছি, ছেলেটা মৌসুমী বারবার দেখাচ্ছে আম্মু ওই যে ছেলেটা, ওই যে ছেলেটা। আমি না দেখার ভাব করে অন্যদিকে তাকিয়ে আছি। হ্যাঁ, পরে এরই মধ্যে ছেলেটা গাড়ি নিয়ে কাছে এসে হ্যালো হ্যালো করতেছে। হ্যাঁ, তারপর আমি তাকালাম, জি। পরে ছেলেটা নেমে এসে বলতেছে আপনি মৌসুমীর কি হন? বললাম আমি ওর মা হই। তখন সালাম দিল, বললো কি আমি ফোনে কথা বলেছি, মৌসুমীকে আমার ভালো লেগেছিল, কিন্তু ও যে কথা বলতে পারে না। আমি আবার এর মধ্যে বলেছিলাম যে দেখা ও জানার মধ্যে পার্থক্য থাকে, রিন্টুকে বলেছিলাম। জি। তারপরও ও দেখা করতে চেয়েছে। হ্যাঁ, মানে আপনি ডিটেল বলেছিলেন ওর সম্পর্কে যে ও আসলে দেখা ও জানার মধ্যে পার্থক্য থাকে, ও তো কথা বলতে পারে না। হ্যাঁ, তারপরও ছেলেটা ওকে দেখতে চায়, এরকম। তো পরে বেরিবাদে যখন দেখা হলো, বললো, আমি বললাম আমি ওর মা। তো তখন সালাম দিয়ে আন্টি, ওর আমি খুব ওকে পছন্দ করেছিলাম, ভেবেছিলাম যে আমার মাকে নিয়ে ওর বিয়ের প্রস্তাব নিয়ে যাব, কিন্তু মিস্টেক হয়ে গেল। আর আমি তো তখন জানলাম মৌসুমী ওকে দেখে পাগলের মতো করতেছে, ভালোবাসে ফেলেছে। আমি তখন ভাবলাম যে কি করব, আমি তো কোনোভাবে মানে দিশাহারা। তখন আমি ছেলেটাকে বললাম তোমরা কয় ভাই বোন? বলতেছে আন্টি আমরা 3 ভাই, আমার কোনো বোন নেই। বললাম দেখো বাবা, তুমি ওকে বোনের মতো দেখো। হ্যাঁ, তুমি একটা স্বাভাবিক মানুষ, ও তো স্বাভাবিক না, ওর সাথে বোনের মতো। কারণ মৌসুমী ওর জন্য পাগলের মতো করে, যার জন্য ওকে বললাম ওর যে বোনের মতো করে স্নেহ করে, তাহলে ও এক সময় মৌসুমী স্বাভাবিক হয়ে যাবে, যে ছেলেটা আমাকে, রিন্টু আমাকে বোনের মতো দেখে। হ্যাঁ, ওকে সতর্ক করে দিলাম, এটাও বললাম ও স্বাভাবিক না, তুমি ওর সাথে বোনের মতো বসো। তো ওরা ওখানে আইসক্রিম আন্টি খান, আমি কোনোভাবেই খাবো না, জোর করে খাওয়ালো। ওখানে পাশে একটা হোটেল ছিল। আমার মনে ভিতর খটকা, পাচারকারী কিনা। আমি তো ছেলেটা তখনও চিনি না, কোথায় বাসা, কি বৃত্তান্ত। হ্যাঁ, ছেলেটা পাচারকারী কিনা, আমার ভিতরে প্রচন্ড ভয়। কিন্তু মৌসুমীর আমি না বলতে পারবো না, না বললেও দৌড়ায় যায়, ঝাঁপ দেবে কিংবা কারেন্ট ধরবে, গাড়ির নিচে পড়বে। হ্যাঁ, যে সিনক্রেটলি স্বাভাবিকভাবে এরা করে থাকে আর কি। হ্যাঁ, ওকে আমি রক্ষা করতে পারবো না, আমি ও যা বলতেছে তাই আমাকে মেনে নিতে হচ্ছে, অসহায়ের মতো। হ্যাঁ, তে এর জন্য ছেলে রিন্টুকে সতর্ক করলাম। তো ওই মৌসুমীকে আমাদের বলতেছে গাড়িতে ওঠেন, আপনাদের নামিয়ে দেবো। আমি বলছি আমার গাড়ির চড়া অভ্যাস নেই, আমার বমি আসে, আমার খারাপ লাগে, আমি গাড়িতে উঠবো না। মৌসুমী উঠতে চাই, মৌসুমী বলতেছে ওঠো গাড়িতে, না হলে কিন্তু ওই ইশারায় বারবার আমারে ইয়ে করতেছে। আমি মনে হচ্ছে যে পাচারকারীর পক্ষে পড়ি, তাহলে তো পাচার হয়ে যাও। মনে দোয়া পড়তেছি আর ভয় পাচ্ছি, আল্লাহ কোথায় উঠলাম, আমার সন্তান বলার কারণে আমার এখানেও উঠতে হলো, কারণ আমাদের বিপদও হতে পারে, এরকম মনোভাব নিয়ে গাড়িতে উঠলাম। ছেলেটা আবার বলে দিল যে আমাদের বাসা এত এত নাম্বার। ওই দিন আসার পর আমি ওই ছেলের বাসা খোঁজ করি, এত নাম্বার বললো, আসলে বাসা নাম্বার কই। হ্যাঁ, মৌসুমী তো তাকে পাগলের মতো সবসময় মিস করতেছে, মনে করতেছে যে ওই ছেলে যেন ওরে কত ভালোবাসে। ওর ক্লাস উন্মুক্ততে শুক্রবারে ক্লাস হয়, ওখানে গিয়ে ও ছেলের কাছে ফোন দিচ্ছে বারবার, তুমি আসো তুমি আসো, আমি তোমার দেখবো। এখন নিচে থেকে কথা বলে, মানে ওই রকম করে। হ্যাঁ, ও মাঝে মধ্যে ফোন দিয়ে আই লাভ ইউ এরকম করে বলে। হ্যাঁ, তখন ও পাগলের মতো হয়ে গেছে, আসলো না, রিন্টু আসলো না। আমি ক্লাস করলাম, ও অপেক্ষা করতেছে, আসলো না কোনোভাবে। তখন আমার বোনও ছিল আমাদের বাসায়, ওই ছেলেটার কাছে আমরা ফোন, ও খাওয়া দাওয়া বন্ধ করে দিল, আমি খাবো না, ওই ছেলে না আসলে আমি খাবো না। হ্যাঁ, 2 দিন খাওয়া বন্ধ। বারবার ছেলেটার কাছে ফোন করলাম, ছেলেটা বলতেছে ঠিক আছে আমি আসি। আবার আমার মনে সংকোচ লাগতেছে, তার চিনি না জানি না, পাচারকারী কিনা, আমি কাকে বাসায় আনতেছি। হ্যাঁ, মৌসুমীর জন্য বাধ্য হচ্ছি। তবে সেদিন ছেলেটা বললো আমি অমুক জায়গায় আছি, তে আমি যাইতে দেরি করলাম। ছেলেটা বলতেছে আমি চলে গিয়েছি, আর ওখানে নেই। তারপর আমার মনে হচ্ছে তাইলে তো মিথ্যা, তাইলে সত্যি পাচারকারী, এভাবে করতেছে। আমার খুব ভয় হচ্ছে, অথচ মৌসুমীর জন্য আমি বাধ্য হচ্ছি তার সাথে না জেনে শুনে তার সাথে যোগাযোগ করতে। পরে খোঁজ নিতে নিতে জানতে পারলাম যে কাছাকাছি ওদের বাসা, ওরা ওই বাসায় ছিল। জুন মাসের 1 তারিখে অন্য ফ্ল্যাট কিনে সেখানে চলে গিয়েছে। টিনসেট বাসায় ওরা বহু বছর ওখানে বসবাস করেছে। আমাদের থেকে 5 মিনিটও লাগবে না, 3 মিনিট লাগবে
এত কাছে বাসা, অথচ আমরা 10 বছর পাশাপাশি থাকি, কখনো দেখিনি। আচ্ছা, একটু জানতে চাই আপনার কাছে যে এই যে আপনি যখন জানলেন যে তারা অন্য একটা ফ্ল্যাট কিনে অন্য একটা জায়গায় চলে গিয়েছে, তার আগে মৌসুমীর সাথে পরিচয়, এই সময়টুকু কতটুকু সময়? 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে, এবং সেটা মৌসুমীর জিদের কারণে হোক, মৌসুমীর আগ্রহের কারণে হোক, সেটা মা হয়ে আপনাকে করতে হচ্ছে, কারণ আপনি জানেন ওর যে মেন্টাল ক্যাপাবিলিটি, ওকে যদি জোর করা হয় তাহলে যে কোনো সময় ও দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। মা কি জিনিস, মাকে কত কি সহ্য করতে হয়, এবং একই সাথে মা কিভাবে তার সন্তানকে আগলে রাখেন, সেটার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে আজকের হ্যালো 8920। আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসতে চাই। এই ফাঁকে আপনাকে মনে করিয়ে দিতে চাই, আজকে একটি অসাধ্য সাধন করছে হ্যালো 8920। উই আর রিয়েলি অনার এই ক্ষেত্রে বলছি, আমরা সম্মানিত এই ক্ষেত্রে বলছি, হ্যালো 8920 এতদিনে এই জায়গাটি তৈরি করে নিয়েছে যে মানুষ মন খুলে দুটো কথা এখানে বলতে পারে, এবং সেই কথাগুলো এতটা গভীর থেকে উঠে আসতে পারে, এটা কখনোই চিন্তার ছিল না। আজকে যে মা তার সন্তানকে নিয়ে এখানে এসছেন, সেই সন্তানটি মূলত বাক প্রতিবন্ধী, তিনি কথা বলতে পারেন না। তার জীবনের সেই যে ছোটবেলা, তার মার যে ছোটবেলা, যেগুলো হয়তো সন্তান নিজেও জানতেন না, সেগুলো তিনি আজকে লাখো মানুষের কাছে আপন ভেবে শেয়ার করতে এসছেন। কিছুই পাবেন না, হয়তো মন খুলে দুটো কথা বলে একটু সান্ত্বনা পাবেন। আর এই সান্ত্বনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি হ্যালো 8920 লাখ লাখ শ্রোতা যারা আছেন এই মুহূর্তে এবিসি রেডিওতে কান পেতে, তারা অনেক কিছুই শিখবেন। প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতি নিতে চাই। আর আমাদের এই বোনটিকে যদি আপনারা দেখতে চান, মানে আমি মৌসুমীর কথা বলছি, নিঃসন্দেহে সে অনেক সুশ্রী দেখে, এবং প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে ওই যে বারবার বলছি না যে সৃষ্টিকর্তার সব সৃষ্টি অদ্ভুত সুন্দর নয়, এবং কিছু না কিছু খুঁত থেকে যায় তার মধ্যে। আমার কেন জানি মনে হয়েছে যে ওকে উপরওয়ালা কেন এভাবে দুনিয়াতে পাঠালো। ওকে প্রিয় শ্রোতা, আমরা ওর একটা ছবি, একদম বিগ প্রোফাইল ছবি আমরা দিয়ে দিয়েছি ফেসবুকে, পুরো অনুমতি নিয়ে দিয়েছি। আপনি যদি চান ওকে দেখার জন্য, মৌসুমীকে দেখার জন্য, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যার পর আপনি অবশ্যই লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছি, সাথেই থাকবেন। হ্যালো 8920। হ্যালো 8920। ছোট্ট একটি বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920-তে। আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছে হ্যালো 8920 টিম মেম্বার আরজি শাকিল, খালিদ রয়েছে, লোবান রয়েছে। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের কাছে জীবনের গল্প বলতে এসেছেন মিতা, তার মেয়েকে সঙ্গে করে নিয়ে। মেয়ের জীবনের গল্প মৌসুমী। মূলত, আমি বারবার শব্দটা উচ্চারণ করছি এবং আমার খুব কষ্ট লাগছে, বাক প্রতিবন্ধী, তিনি বলতে পারেন না। অনেকেই শ্রবণ প্রতিবন্ধীও বলেন, কারণ তিনি খুব ভালো করে শুনতে পান না বলেই তিনি বলতে পারেন না, কারণ তার মুখে কোনো সমস্যা নেই। আর এই মানুষটি, তার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, তার জীবনে ঘটে যাওয়া যে একের পর এক ঘটনা বলি বা অঘটনই বলি, সেগুলো তার মা যে কিভাবে ট্যাকল দিচ্ছেন, কিভাবে ফেস করছেন, সেই 16 বছর বয়সের কিশোরী মা এখন পর্যন্ত 17 বছরের মৌসুমীকে কিভাবে আগলে রেখেছেন, সেগুলো আমরা শুনছি। প্রিয় শ্রোতা, আপনি যদি মৌসুমীকে দেখার জন্য চলে আসতে চান, আমাদের ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলি facebook.com/hello8920। ওখানে কি অবশ্যই লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং একই সাথে বলতে চাই, একটু রেডিও স্ট্যাটাসও আছে ওখানে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনার কাছে ফিরতে চাই। আপনি যেটা বলছিলেন যে ও তো দেখার জন্য উতলা হয়ে গেল, পরবর্তীতে জানলেন 10 বছর পাশাপাশি ছিলেন, কিন্তু ওরা চলে গিয়েছে ওখান থেকে। হ্যাঁ, তারপর মৌসুমী ভীষণ ভাবে আমাকে পাগল করে দিচ্ছে, সারাক্ষণ আমি দেখবো। আমি ওই ছেলেটার এতটুকু তথ্য পেয়েছি, ওর বাসার ঠিকানা আর হলো ওর নাম রিন্টু। আমি খুঁজে খুঁজে, আমি জানি যে বাসা যদি না পাই আমি ওর সামনে কোনোভাবেই ইয়ে করব না। আমি ওকে বলি, ওই ছেলের বিয়ে অনেক দেরি আছে, 10-15 বছর পর বিয়ে করবে, ও তোমার ভাইয়ের মতো। তারপরে ও কোনো কথা, মৌসুমীকে এভাবে বোঝায়। তারপর ছেলেটার খোঁজ পেলাম, অবশ্য খোঁজ পাওয়ার আগের ঘটনা। ছেলেটা ফোন করেছে, ফোনকে বলতেছে, আন্টি আমি আপনাদের খুব বাসার কাছাকাছি। বাসার কাছাকাছি মানে আপনাদের এলাকায়? হ্যাঁ। আমি বলছি আমাদের এলাকায় কোথায়? বলতেছে এই এক কনফেকশনারির কাছে। তো আমি বলছি আমি তো বাসায় নেই, জানি না, চিনি না, আমি এর জন্য ওকে আনতে চাচ্ছি না। তারপর যখন ওর বাসাটা চিনে বের করলাম, ওখানে নেই, মানুষের কাছে তথ্য নিলাম, তো সবাই বললো হ্যাঁ এই নামের এই আছে, ওরা 3 ভাই, 2 ভাই বাইরে থাকে আর 1 ভাই। তখন একটু নিশ্চিত হলাম যে বাসার খুবই কাছে, এখন না থাক, কিন্তু তারা 10 বছর ছিল, আমার সাথে দেখা হয়নি, কিন্তু একই প্রতিবেশী।
তখন আমি কিছুটা নিশ্চিত হলাম প্রতিবেশী হিসাবে সে নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করবে না। জি। এতটুকু আশ্বাস পেলাম যে মৌসুমী যখন ওই রিন্টুকে দেখার জন্য এতই পাগল, সারাক্ষণ বলতেছে ওর সাথে দেখা করব দেখা করব। তো এক শবে বরাত, জুন মাসে যে শবে বরাত, আমি রিন্টুকে ফোন করলাম যে মৌসুমী তোমাকে দেখতে চায়, শবে বরাতের দিন আসবে? জি আন্টি আসবো। তো শবে বরাতের দিন সব রান্না বান্না, মৌসুমী খুব আনন্দের সাথে উৎসাহ যে আমি যাকে ভালোবাসি সে আসবে। মৌসুমী ভাবতেছে সে ওর পৃথিবীর সবকিছু, এত আনন্দ এত খুশি। কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় রয়ে গেছে আমার জীবন থেকে, আমি তো জানি ভয় কেমন, ও তো কিচ্ছু বোঝে না। কিন্তু ওর আনন্দ দেখে হয়তো ভালো লাগতেছে, আমার ভিতর ভয় কাজ করতেছে সারাক্ষণ, ও বড় আঘাত পাওয়ার জন্য তৈরি হচ্ছে। ছেলেটা তো আপনাকে ক্লিয়ারলি বলেই দিয়েছিল যে না, মৌসুমীকে সে কোনোভাবে রিসিভ করবে না। হ্যাঁ, বলছে যে আমি মিস্টেক হয়ে গেছে, প্রথম দেখাতেই বলেছে যে আমার একটা ভুল হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে আপনার বাসায় আসতে চাইলো, তারপর শবে বরাতের দিন আসলো। মৌসুমী তাকে প্রশ্ন করতেছে তুমি কি কাউকে ভালোবাসো? বলতেছে না। মৌসুমী বলতেছে তুমি আমার ভালোবাসো? হ্যাঁ বলতেছে। আপনার সামনে এগুলো হচ্ছে? হ্যাঁ, মৌসুমী বলতেছে তাকে, সে হ্যাঁ বলল। আমি কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, আমি সামনাসামনি বসা। ও হ্যাঁটা কেন বললো? ওকে কন্ট্রোল করার জন্য নাকি? ও যদি না বলে তাইলে ও হয়তো উত্তেজিত হয়ে যাবে। আমি কিছু বললাম না, যে হয়তো আস্তে আস্তে ছেলেটা কথা ঘুরাবে, ওর মোড়টা ঘুরাবে। তারপর আমাদের বাসায় ও কবুতর পালে, ছেলেটা ওর সাথে কবুতর দেখলো, ও মা খুব সুন্দর। মানে মৌসুমী কবুতর পালে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর। তো মৌসুমীর মনটা খুব খুশি হলো, ও হ্যাঁ হ্যাঁ বলতেছে। আমিও ভাবতেছি যে ছেলেটা না বললো। আমি ওকে আবার আরেকদিন সতর্ক করে বললাম যে আমার তো ওই বড় কোনো সন্তান নেই, তুমি আমার বড় ছেলের মতো। কারণ আমার জীবনে অনেক কষ্ট, অনেক অভাব। ওই ছেলেটা যদি ওর বড় ভাইয়ের মতো আসে, বড় ভাই হয়ে দাঁড়ায়, তাইলে তো ভালো। আর ও যখন সারাক্ষণ তার জন্য পাগল, এর জন্য আমি ওকে রিসিভ করলাম। আসলো, আসে মৌসুমী রান্না বান্না করলো, খাবার দিল, খুব খুশি হলো, খেটে গেল। আবার পরে ও যোগাযোগ করছে, ফোন করছে আন্টির সাথে, আমার সাথে কথা বলল। মৌসুমী আবার এটা জানতে চাই কি বললো, মানে মৌসুমী সারাক্ষণ তার খোঁজ খবর নিতে চায়। কিন্তু আমি মা, আমার খুব খারাপ লাগে যে আমি কি করে খবর নেব। তো এভাবে বেশ কতদিন, আবার রোজার মধ্যে তাকে খবর দিলাম। মৌসুমী ইফতারি টিফতারি বানালো, আসলো গেল। আমি আবার তাকে বলি তুমি ওর ভাই। এভাবে বলার পর আপনি কি মৌসুমীকে কিছু চেষ্টা করেছিলেন যে মৌসুমীকে এই কথাগুলো বলা, যে ওকে ভাই হিসেবে নাও? হ্যাঁ, আমি মৌসুমীকে বলেছি যে ওর বিয়ে অনেক দেরি, ও তোমার ভাই। হ্যাঁ, মৌসুমী আবার ওকে বলতেছে কি যে তুমি 10 বছর পর বিয়ে করবা। তো বলতেছে আন্টি এ কথা মৌসুমী বলতেছে কেন, আমি 10 বছর পর বিয়ে করবো? বলছি মৌসুমী তোমার জন্য পাগলের মতো করে, এর জন্য বলেছি যেন মৌসুমীর মোড়টা ঘুরায় নেয়, কারণ মৌসুমী তো এখন বিয়ে করতে চায়। ও আপনার টার্গেটটা ছিল যে এখন বিয়ে করতে চাচ্ছে বলে ধরনের? হ্যাঁ হ্যাঁ, যেন মৌসুমীর মন যে ও 10 বছর পর বিয়ে করবে, আমি তো এখন বিয়ে করবো, এটা আমি ছেলেকে বললাম। শেষমেশ দেখা যায় ছেলেটা বিভিন্ন কাজ মাস ব্যস্ত। জুন মাস থেকে কিন্তু যোগাযোগ ব্যস্ত, না আসলে মৌসুমী পাগলের মতো করে, মরে যাচ্ছে, না আসলে মরে যাব। দরজা বন্ধ করে ম্যাচ নিয়ে আমি জানালা দিয়ে দেখতেছি আমি যে কি পরিস্থিতি। আমি ডায়াবেটিক্স এর রোগী, আমার প্রেশার, আমার জান আর জানে থাকে না, খুব কষ্ট। আমার মেয়েটা যদি মারা যায় পৃথিবীতে আমার কিচ্ছু রইল না, আমার কোনো কিছু চাই না। আমি চাই যে আমার সন্তান, আমার মেয়েটা সুস্থ স্বাভাবিক থাক, শান্তিতে থাক, ওর মন ভালো থাক, ও ভালো থাকলে আমি ভালো থাকি। তো এভাবে যখন ছেলেটা আস্তে আস্তে দেখা যায় আর মনোভাব কি করতো, জানলা বন্ধ করে দিত, আপনি যেটা বলছেন মেসের কাঠি নিয়ে কি করতো? হ্যাঁ, মেসের রীতিমতো আগুন ধরায় দিছে। হ্যাঁ, আগুন আমি রক্ষা করতে পারবো না, ওর আগুন ধরায় দিছে। আমি যে ধরে, ও তো স্বাভাবিক না, ধরে গেলে ওর কিছু করার নেই, দরজা বন্ধ। ওর ভাই শিহাব চিল্লায় কান্দে, আমার কান্নাকাটি ছাড়া তো উপায় নেই। পরে আবার দেখা যাচ্ছে অনেক অনুরোধ করার পর ওইটা নিভায়। এভাবে তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা। উন্না লাগায়, গলার সাথে রীতিমতো লাগায়, মুখ চোখ সবুজ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি তো নিরুপায়, আমি বাধ্য ওই ছেলের হাত পায়ে ধরার মতো। পরে দেখি ও আস্তে আস্তে আর অতটা আগ্রহ না। এরই মধ্যে একটা ঘটনা হলো, মৌসুমী সারাক্ষণ তার কথা শোনার জন্য পাগল। অন্য একটা আমাদের সিম দিয়ে, মা তুমি ওর সাথে কথা বলো অন্য মেয়ে হয়ে।
আমি ওর খবর নেব, প্রতিদিন খবর নেব। ও আমাকে বাধ্য করতেছে, মা তুমি কথা বলো, হাত পা ধরে, তুমি যদি কথা বলো তাহলে আমি স্বাভাবিক থাকবো, কাজকর্ম রান্না বান্না খাবো না, আমি খাওয়া দাওয়া সব বাদ দিয়ে এখনই চলে যাবো। শেষ পর্যন্ত আমার না দিয়ে মোবাইলটা ঢেকে অন্য মেয়ে সে যে অভিনয় করে ছেলের সাথে কথা বলতে হলো। ওর খোঁজ খবর নি আর ওকে জানাই, ও খুব খুশি। এভাবে জানাতে জানাতে ও ছেলেটা প্রথমত পাত্তা দেয় না, আমি অমুক তমুক হ্যান ত্যান, পরে দেখি কি আগ্রহ, কোথায় থাকো, কি নাম, কি পড়ো। আমি বলি যে আমি একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে, সে যে বিভিন্ন ভাবে ছলনা করে তার সাথে কথা বলি। পরে এক পর্যায়ে দেখা যায় ও বলে কি তুমি কি আমার সাথে দেখা করবা? আমি বলছি হ্যাঁ করবো, দেখা করবো। হ্যাঁ এরকম বলি, কবে করবা? আমি বলছি আমারে চিড়িয়াখানায় নিবা? বলছে হ্যাঁ নিয়ে যাবো। বেড়াতে নিবা? হ্যাঁ নেবো। এরকম বলে। এই কথাগুলো আবার মৌসুমীকে বলা যায় না। আমি নিজে বুঝলাম যেটা ভালো ওইটা ওকে বলি। এর মধ্যে একদিন বলেছে, আমি বলছি তুমি কি কাউকে পছন্দ করো? বলতেছে কি আমি একটা মেয়েকে পছন্দ হয়েছিল, ভালো লাগছিল, ভাবছিলাম যে তাকে বিয়ের প্রস্তাব দেবো, কিন্তু পরে শুনতে পেলাম যে মেয়েটা বোবা। বলছে তুমি সে মেয়ের সাথে কোনো যোগাযোগ করেছো? আমি আবার বলতাম তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু হিসাবে কথা বলতে। তে পরে মেয়েটা কথা বলতে পারে না, তে এখন আমার আজকে খুব মন খারাপ ওই মেয়েটার জন্য। তো ওই দিন আমি বুঝলাম মেয়েটার কথা ভাবতেছে। পরে আবার অন্যদিন বললাম মেয়েটার কথা ভাবতেছো? বলতেছে না, আমি একদিনের কথা পরের দিন ভাবি না, যেদিনকার কথা সেদিন ভাবি, পরের দিন আর ওইটা ভাবি না, এখানে শেষ হয়ে যায়। এরই ভিতর মৌসুমী তো খুব মানে কিভাবে ওর সাথে প্রতিদিন প্রতিনিয়ত কথা বলার জন্য পাগল, দেখার জন্য পাগল। তো এরই মধ্যে মৌসুমী এত বোকা, একদিন ওই ছেলেটা বলতেছে কি আমার বন্ধু আসবে, আমি তার সাথে কথা বলতেছি। এরই মধ্যে দেখা যাচ্ছে যে একটা ফোন এসে গেল আমার মোবাইলে। কে? ওই ছেলেটা আবার আমার সাথে দুষ্টামি শুরু করে দিল, কে তুমি, আমি তোমার কথা আমার খুব ভালো লাগতেছে, তোমার দেখবো, এরকম কথাবার্তা বলা শুরু করে দিল। তখন মৌসুমীর জন্য তার সাথে একটু একটু কথা বলা লাগলো, তারপর আমি ওই সিমটাই বন্ধ করে রাখলাম। এখন মৌসুমী করেছে কি, একদিন আমাদের যে মোবাইলটা ওই ছেলের সাথে কথা বলা হয় সেই নাম্বারটা দিয়ে ওর বন্ধু, ওই ছেলেটার বন্ধু যে, তার কাছে মিস কল দিয়েছে। দেওয়ার পর ওর বন্ধু ধরছে, এমন মুহূর্তে ওর বাবা চিল্লাচিল্লি করতেছে কে ফোন করছে, কে ফোন করেছে। পরে ফোন বন্ধ, আর আমাদের সাথে আর যোগাযোগ নাই 2 মাস। মৌসুমী পাগলের মতো হয়ে গেল, ওকে কোনোভাবেই রক্ষা করতে পারতেছি না। হাজার আমার ভাই বোনের ওর দিয়ে ওর সাথে, মানে অন্য ফোন দিয়ে ঢোকে, আমাদের ফোন দিয়ে মোবাইলে ঢোকে না। ব্লক করা ছিল নাম্বার। হ্যাঁ, তো পরে আমাদের অনুরোধে বিভিন্ন, কি বলছে কি বলছে কি বলছে কি বলে এটা? ওর কি মন ভালো না, ওর শরীর টরীর সব খারাপ হয়ে যায়। ও সেটাই বলতেছে ও? হ্যাঁ হ্যাঁ। ওকে। পরে আবার 2 মাস পরে ছেলেটা যখন আমাদের বাসায় আসে, ও ও কিন্তু পুরা বিছনায় পড়ে গেছে এই 2 মাসে ওর না দেখতে দেখতে। পরে যেদিন আসবে এর মধ্যে আমার ওকে মানসিক হাসপাতালে নিয়ে ওষুধ খাওয়ানো হচ্ছে রীতিমতো। হ্যাঁ এখনো বর্তমান ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে ওর শরীর ফুলে গেছে, মানসিক ওষুধের এফেক্ট করছে, ওর শরীর ফুলে গেছে, ও কিন্তু অল্প দিনে ওজন বেড়ে গেছে। তো এখন ছেলেটার আসার পর ও খুব খুশি, আসছে আসছে। ছেলেটা আসলো আবার? হ্যাঁ আবার আসলো, খুব অল্প সময়ের জন্য আসলো, 15 মিনিট বসিয়ে চলে গেল। ও খুব মন খারাপ, চলে গেল চলে গেল পাগলের মতো।